আলাইকুম। আজকে লেকচার 2 তে স্বাগত সবাইকে। এর আগের দিন আমরা থিওরি নিয়ে কথা বলছিলাম। তো আজকে আমরা বিসিএস এর কোশ্চেন সলভ করব এবং সাথে সাথে আমরা কিছু কিছু গুরুত্বপূর্ণ ব্যাপারও বলবো, সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এর আগের দিনের লেকচারটা খুব গুরুত্বপূর্ণ। কেউ যদি এর আগের দিনের লেকচার মিস করে এগুলো দেখে তাহলে সে অনেকটাই বুঝবে না। যেহেতু এই পেজের মধ্যে আমার পুরো ম্যাথটা করতে হবে, এই কারণে আমি একটু দাগ কেটে নিচ্ছি যাতে করে আমার লাইনগুলো ঠিক থাকে। ওকে, আমরা প্রথম ম্যাথটা শুরু করতে চাই। আমি বাংলায় একটু বলার চেষ্টা করব, তবে আমি লিখবো ইংরেজিতে, তো আপনারা বুঝবেন। এখানে প্রথম ম্যাথটা আমার কিছু গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো আমরা একটু তাকাতে চাই লাল কালি দিয়ে, যে কি কি বলছে। 1 নাম্বার ম্যাথ, এটা দেখো বিসিএস এ 30তম বিসিএস এটা আসছিল। খুবই সহজ হয়ে যাবে কেউ যদি লেকচার 1টাকে খুব সুন্দর করে ফলো করে, বা আমি কি বলতে চাইছি সেটা বুঝতে চায়। তারপর যদি লেকচার 1 এ রেকর্ডেড ক্লাস যদি কারো বুঝতে সমস্যা হয়, কেউ আমাকে ফোন দিতে পারে। সবাই ফোন দিয়ে পরিচয় দিয়ে আমাকে প্রশ্ন করলে হবে, আমি জবাব দেওয়ার চেষ্টা করব। তো আমরা একটু বাংলাটা দেখতে চাই। লিখছে একটি কণা, একটা পার্টিকেল, মানে সহজ কথা একটা পার্টিকেল এ বিন্দু হতে স্থির অবস্থায়, তাহলে কোথায় হতে বলে দিচ্ছে, এ বিন্দু হতে কি অবস্থায় আছে সেটা আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য বলে দিয়েছে, স্থির অবস্থায় আছে। এবং কোন বরাবর চলছে, বলছে ও এ সরল রেখায়, তাহলে ও এ সরল রেখায় চলছে। এবং বলছে এমন ত্বরণে সঞ্চার করে, এমন ত্বরণ সঞ্চার করে যা সর্বদাই, ত্বরণটা এমন ত্বরণ হয় যাতে করে সর্বদাই সে ও বিন্দু হতে বাইরের দিকে, ও বিন্দুটা হচ্ছে আমাদের ফিক্সড পয়েন্ট। বারবার বলছিলাম, এর আগের দিন আমি যে আলোচনা করেছিলাম সেখানে ও বিন্দুটা ছিল আমাদের ফিক্সড পয়েন্ট, তাহলে ও বিন্দু হতে বাইরের দিকে। এরপরে বলছে এবং সাথে সাথে আরেকটা কন্ডিশন বলছে, যা ও বিন্দু হতে ইহার দূরত্ব অনুসারে পরিবর্তনশীল। এটাও একটা গুরুত্বপূর্ণ তথ্য। অর্থাৎ আমি যদি খুব সুন্দর করে বলি, কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য আছে, এই যে আমি সেগুলোকে বক্স করেছি। তারপর আমাকে যে প্রশ্নটা আসলে আলোচনা করতে বলছে সেটা বলছে গতি আলোচনা করো। তো এটা আমাদের আসলে ফাইন্ডিং, বা এটাই আমাদের চায়, ওরা চায় কি চায়, যে গতি আলোচনা করো। এখন গতি আলোচনা করা বলতে আসলে কি বোঝায়? গতি আলোচনা করতে বলতে আসলে বোঝাতে চাচ্ছে স্মরণ, বেগ, এগুলো নিয়ে আলোচনা করতে বলছে। বুঝতে পেরেছ? আচ্ছা, আর ত্বরণটা আমরা অটোমেটিকই পাই যাবো, স্মরণ, বেগ, ত্বরণ। এই তিনটা জিনিসই আসলে বেশিরভাগ চায়। আর অঙ্কিতে যদি অন্য অন্য কিছু বলে দেয়, গতি আলোচনা না করে বলে দেয় যে তোমার কেন্দ্রে যাইতে কতক্ষণ লাগবে, তখন ওটা আলাদা ব্যাপার। কিন্তু তোমাকে যখনই বলবে গতি আলোচনা করো, তখন তোমাকে বুঝে নিতে হবে যে তোমাকে বের করতে হবে ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, এবং সাথে সাথে তোমাকে সরণ বের করতে হবে। তার মানে যদি কখনো বলে, আমি একটু শোনো, কোশ্চেনে যদি কখনো বলে ফাইন্ড দ্য মোশন, ফাইন্ড, আমি আগে একটা বক্স করে দিই। যদি কখনো এই কথাটা বলে যে ফাইন্ড দ্য মোশন বা গতির আলোচনা করো, আমাকে কি কি কাজ করতে হবে? 1 নাম্বার কাজ, আমাকে তো অ্যাক্সেলারেশন দিয়ে আমরা একটা ইকুয়েশন তৈরি করতেই পারবো, অ্যাক্সেলারেশন। 2 নাম্বার কাজ ভাইয়া, আমাকে বের করতে হবে তোমার বেগ, মানে ভেলোসিটি। এরপর ভাইয়া তোমাকে বের করতে হবে ডিসপ্লেসমেন্ট, মানে সরণ। এই কয়টা ব্যাপার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এই কয়টা জিনিস আমাদের দরকার। এরপরে ভাইয়া এই ম্যাথগুলো করতে গেলে তোমাকে বিভিন্ন ধরনের ফিগার রাখতে হবে এবং কি কথা বলছে সেই অনুসারে লিখতে হবে। এর আগের দিন আমি যদি একটু চলে যেতে চাই, আগের দিন লেকচারে দেখবা কে জনটাকে আমি বলছিলাম যে মোশন আন্ডার রিপালসিভ ফোর্স প্রপোর্শনাল টু ডিসটেন্স। এখন এখানে প্রপোর্শনাল টু ডিসটেন্স না বলে এখানে যদি বলি তো প্রপোর্শনাল টু রাকিব, সাপোজ আমার নাম বলতো, তখন তোমাকে এই যে এখানে যে লিখছিলা, এই যে এফ সমানুপাতিক এক্স, এক্স দ্বারা ডিসটেন্স বুঝাইছিল, তখন আর এক্স দিতে পারতো না, তখন এখানে তোমার দিতে হবে রাকিব। অর্থাৎ কি কথা বলছে সেই অনুসারে কাজ করাই একটা জ্ঞানের পরিচয়, এটাই ম্যাথমেটিশিয়ান। তোমাকে আমি তো এইগুলা শিখাইছি যে এরকম থাকতে পারে, কখনো কখনো এরকম ডিসটেন্স হোল স্কয়ার থাকতে পারে, সবসময় আবার ডিসটেন্স হোল স্কয়ার নাও থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে, কিউব থাকতে পারে, ফোর থাকতে পারে, যা ইচ্ছা তা থাকতে পারে, এটা প্রশ্নে বলে দিবে। তো আমাদের লেকচার 1টা যারা কমপ্লিট করবা তারা কিন্তু খুব ভালোভাবে বুঝবা। এবং
মেইন কথা হচ্ছে এখানে ফিগারটা ড্র করাই হচ্ছে সবচেয়ে মেইন কাজ। ফিগার যে যত ভালো পারবে, অর্থাৎ কি বলতে চাইছে সেটাই হচ্ছে এখানের একটা ব্যাপার আসবে। 2 নাম্বার একটা কথা তোমরা ধরতে পারছো কিনা, এখানে কিছু কিছু ব্যাপার আছে। আমি যদি কিছু কিছু ব্যাপারটাকে একটু লিখি, কয়েকটা ব্যাপার দিয়েছে। একটা হচ্ছে এ বিন্দুতে স্থির অবস্থায় আছে। 1 নাম্বার কিছু কিছু কথা আমি তুমি যদি স্টার করি, স্টার মার্ক করি, মানে এই কথাগুলোর উপর ভিত্তি করে আমার ম্যাথগুলো হবে। 1 নম্বরে বলছে এ বিন্দু হতে স্থির অবস্থায়। অনেকে বলছো তোমরা একটু বাংলা লিখতে, তাই আমি চেষ্টা করবো কখনো কখনো বাংলা লিখতে, তবে আমি বেশিরভাগ সময় ইংরেজি চলে আসবে। হ্যাঁ, স্থির অবস্থায় আছে। এরপর বলছে এটা হচ্ছে 1 নাম্বার তথ্য ভাইয়া। 2 নাম্বার একটা তথ্য বলছে ও, এটা হচ্ছে ও বিন্দু হতে বাইরের দিকে, অর্থাৎ ফিক্সড পয়েন্ট থেকে, ও মানে হচ্ছে ফিক্সড পয়েন্ট আমাদের কথা অনুসারে, ফিক্সড পয়েন্ট হতে বাইরের দিকে। 3 নম্বর একটা কথা এখানে বলছে ভাইয়া, আর একটা তথ্য দিছে যে এই যে ও বিন্দু হতে ইহার দূরত্ব অনুসারে পরিবর্তনশীল, অর্থাৎ এই ফোর্সটা সেটা সম্পর্কে বলে দিয়েছে। ও বিন্দু হতে ইহার দূরত্বের অনুসারে পরিবর্তনশীল। কে পরিবর্তনশীল? এই দেখো এখানে বলেছে ত্বরণ। ত্বরণ সম্পর্কে বলে দিয়েছে, এটা একটু শুনতে হবে। ত্বরণ এমন ত্বরণে সঞ্চার করে, বারবার শোনো, এমন ত্বরণে সঞ্চার করে যা, এমন ত্বরণ, সেই ত্বরণটা কিরকম? যা হচ্ছে সব সময় ও বিন্দু হতে বাইরের দিকে এবং ও বিন্দু হতে ইহা দূরত্বের অনুসারে পরিবর্তনশীল। অর্থাৎ ত্বরণটা সবসময় তো বাইরের দিকে হবেই ও বিন্দু হতে, আর এখানে ফিক্সড পয়েন্ট হতে বাইরের দিকে কে? ত্বরণ। 2 নম্বর কথা বলছে ও বিন্দু হতে বাইরের দিকে তো এটা শেষ। এরপর বলছে ত্বরণটা ও বিন্দু হতে ইহা দূরত্বের অনুসারে পরিবর্তনশীল। দ্যাট ইজ, এটা বুঝাতে চাচ্ছে ত্বরণ ইজ প্রপোর্শনাল টু এক্স। এক্স দ্বারা যদি আমি দূরত্ব বুঝাই, সহজ কথা। এই যে কয়টা তথ্য তোমাকে দিয়ে দিছে, বলো তো বুঝছো কিনা? আচ্ছা, এর আগের দিন তোমাদেরকে আমি কি কি পড়াইছিলাম সেটা একটু বলে দিই। কখনো যদি ফিক্সড পয়েন্ট থেকে বাইরের দিকে নিয়ে যেতে চায়, তখন ওই ধরনের ফোর্সকে বলি আমরা কি ফোর্স? রিপালসিভ ফোর্স। আচ্ছা, তাহলে একটু এদিক চেষ্টা করো, আমি একটু সুন্দর করে আঁকি, আমাদের সাথে কিন্তু মিলে যাচ্ছে সব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফিগার। আমি প্রথমে একটা ফিক্সড পয়েন্ট কনসিডার করে নিচ্ছি। এই যে হচ্ছে আমাদের ফিক্সড পয়েন্ট ও, এটা হচ্ছে আমাদের ফিক্সড পয়েন্ট। পিটি দ্বারা আমি পয়েন্ট বুঝাচ্ছি। এরপর বলছে একটা পার্টিকেল কোথায় স্থির অবস্থায় আছে? প্রথমে ছিল এই যে, এইটার নাম দিলাম আমি এ বিন্দু, এখানে স্থির অবস্থায় ছিল, তার মানে এখানে বেগ ভেলোসিটি হচ্ছে 0 ছিল। এরপরে শোনো, যখন তুমি হচ্ছে, আচ্ছা এখানে কিন্তু একটা ফোর্স দিছো, ফলেই তো ত্বরণ হয়, নয়তো ত্বরণ হইতো না। এখানে যেটা বলছে তো এমন একটা ত্বরণ সঞ্চার করে, এর কারণ কি? কারণ হচ্ছে ফোর্স আছে। তার ফোর্স আমি বলছিলাম যেটা ও বিন্দু থেকে বাইরের দিকে যায়, সেই ধরনের ফোর্সের নাম আমরা রিপালসিভ ফোর্স বলি। তার মানে এখানে এমন ধরনের একটা ফোর্স হয়েছিল যাতে করে তোমার এই যে এখানে যে ভেলোসিটি 0 ছিল, এই যে এখানে একটা পার্টিকেল, মনে করে নাও এই লাল কণাটা এখানে ছিল, এই পার্টিকেলটা আস্তে আস্তে ও থেকে দূরে সরে যাবে, অর্থাৎ দ্যাট ইজ এদিকে চলতে থাকবে। বুঝাইতে পারছি কিনা আমি? এতটুকু কি বুঝতে পারছি আমরা? এদিক যেতে থাকবে। এখন কথা হচ্ছে কত দূর যেতে থাকবে। আবার বলছি, এখন কথা হচ্ছে কত দূর যেতে থাকবে। আমি তো জানি না কত দূর যাবে, এই কারণে এখন দেখো সবকিছু আমরা মেজার করব ও থেকে, সবকিছু আমরা ও থেকে মেজার করব। মনে করে নিলাম এই যে ও থেকে এই যে ক্যাপিটাল এ, এই বিন্দুর দূরত্বটা হচ্ছে স্মল এ, তার মানে ও এ সমান হচ্ছে স্মল এ। এবং আমি তো জানি না এই যে ফোর্স দেওয়ার ফলে ত্বরণ হয়েছে, ত্বরণের ফলে মানে ত্বরণ হয়েছে, তারপর সেইটা হচ্ছে আমাদের এই যে কেন্দ্র থেকে বাইরে নিয়ে যাচ্ছে পার্টিকেলটা, কেন্দ্র না সরি, আমি বলতে চাচ্ছি এখানে এই যে এই পয়েন্ট থেকে বাইরের দিকে নিয়ে যাবে। দেখো বলছে বাইরের দিকে, এই যে অঙ্কের মধ্যে বলছে বাইরের দিকে নিয়ে যাবে। এখন কত দূর যাবে সেটা আমি জানি না, কিন্তু জানি না বিধায় এখানে আমি মনে করে নিলাম যে এই যে পার্টিকেলটা, এই পয়েন্টটা এখানে এসে থামে যাবে। থামে যাবে না, আমি মনে করলাম এখানে আসবে, সাপোজ পি এখানে আসবে। তাইলে এই যে ও থেকে তাহলে পি এর ডিস্টেন্স, ও থেকে পি এর ডিস্টেন্স, সেটাকে আমি মনে মনে ধরে নিলাম এটা হচ্ছে আমার এক্স। বলো তো বুঝছো কিনা?
ও থেকে পি এর ডিস্টেন্স এক্স। কেন পি নিলাম? কারণ কত দূর যাবে আমি জানি না। পি এর মান এক্স নিছি কেন? ওপি সমান কেন এক্স? কারণ এক্স এর মান চেঞ্জ হতে পারে। যদি এক্স এর মান সাপোজ এ হয়, তখন বলো তো এক্স এর মান যদি এ হয়, পি এর অবস্থান কোথায় থাকবে? এক্স এর মান এ, তার মানে পি এর অবস্থান কোথায় আসবে? তখন পি কিন্তু এই পয়েন্টে চলে আসবে, এই এ নামক পয়েন্টে। বলো তো বুঝছো কিনা? তাহলে এক্স এর মান যদি চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ বলতে আমি কি বুঝাচ্ছি? পি এর মানটা যদি সাপোজ এখানে চলে আসে, একদম এখানে এই এর মধ্যে চলে আসে, তখন এখানে কিন্তু তোমার ওপি সমান এক্স সমান আসলে ও এ সমান হচ্ছে আসলে এ। দেখো, কারণ পিটা তখন এর উপর পতিত হবে, আর ও থেকে এর ডিস্টেন্স তো এ, এই কারণে আমি এই ঘটনা লিখতে পারি। বলো তো বুঝছো কিনা? আচ্ছা, তাহলে আমি পিটা কেন নিলাম? কত দূর যাবে সেটা তো আমি জানি না, যাতে করে যেথায় যাও এক্স এর মান বাড়লে আমি মনে করবো আরো দূর যাবে। এক্স এর মান যদি কমে, আস্তে আস্তে এক্স এর মান যদি এর এতে পতিত হয়, তখন বলবো পিটা এখানেই আছে। বুঝতে পেরেছো কিনা? তো এটা বলতে চাচ্ছি, তার মানে পি দ্বারা আমি বুঝাচ্ছি এই যে এ নামক বিন্দু থেকে আর কত দূর যাবে সেটা আমি আসলে পি দিয়ে নির্ণয় করতে পারি চাইলে। এই কারণে এটার নাম দিচ্ছে আমি হচ্ছে ওপি সমান এক্স। ওকে, আচ্ছা, এটা গেল। তাহলে এইটা পারলে, এতটুকু পারলেই আমাদের হয়ে যাবে। এখানে কিন্তু এটার না এ পয়েন্ট, হ্যাঁ, এই যে এ পয়েন্ট দেখতে কেমন দেখুন দেখা যাচ্ছে, একটু মুছে দেই। তাহলে এটাকে এ পয়েন্ট বলো। ওকে, এটার নাম হচ্ছে এ পয়েন্ট। আচ্ছা, ঠিক আছে। এই যে এতটুকু যদি তুমি জানো, তাইলে তুমি সব পারবে। এবার একটু কথা আসো, আমরা তো এর আগের দিন পড়ে আসছি, আমরা কিন্তু এর আগের দিন পড়ে আসছিলাম ব্যাপারটা দেখো, যে এফ প্রপোর্শনাল টু ডিস্টেন্স। আবার এখান থেকে পড়েছিলাম এফ সমান হচ্ছে স্মল এম স্মল এফ প্রপোর্শনাল টু এক্স, এবং এখান থেকে পড়েছিলাম এফ প্রপোর্শনাল টু এক্স। অর্থাৎ বল যদি স্মরণের সমানুপাতিক হয়, সেখান থেকে পড়ছিলাম ত্বরণও স্মরণের সমানুপাতিক। কিন্তু এই তথ্যগুলো আজকে কিন্তু এখানে এই যে অঙ্কের মধ্যে সেটা কিন্তু একটা জায়গায় বলে দিয়েছে। এই তথ্যটা কি বলছে? এই দেখো, ত্বরণ সমানুপাতিক এক্স দূরত্বের। তাইলে আমি এইগুলো আর বাড়তি লিখবো না, এই কথাগুলো আর বাড়তি লিখবো না, আমরা সরাসরি লিখে দিব এই কথাটা, যে ত্বরণ স্মরণের সমানুপাতিক। এটা কোথায় বলা আছে? দেখো, এখানে বলা আছে। অঙ্কের মধ্যে যা বলা থাকবে সেই অনুসারে লিখতে হবে। কোথায় বলা আছে? এই যে এখানে বলা আছে, দেখো এই বক্সটার মধ্যে বলা আছে। আমি যদি একটু এগুলো সব মুছে দিতে চাই, সব মুছে দিলাম। আমি একদম এই অনুসারে সবকিছু সাজালাম, এতক্ষণ পর্যন্ত সবকিছু এই অনুসারে সাজালাম। এবার আমি একটু যেতে চাই। তাইলে এক্সেলারেশন কি দেওয়া আছে? এক্সেলারেশন এফ প্রপোর্শনাল টু এক্স, এটা দেওয়া আছে। এখান থেকে দেখো, প্রপোর্শনাল যদি আমি উঠাতে চাই, তাহলে এক্সেলারেশন ইজ ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট আনতে হবে, মিউ এক্স। কিন্তু তোমাদের আমি এর আগের দিন বলছিলাম, যেখানে যেহেতু এটা হচ্ছে কেন্দ্র থেকে দূরে সরে যাচ্ছে, এখানে একটা প্লাস দিতে হবে। আর যদি কেন্দ্রের কাছাকাছি আসতো, কেন্দ্রের দিকে আসতো, তখন মাইনাস দিতাম। এই কথাটা আমি এই কারণে বলে রাখলাম যে এটা প্লাস আমরা কিন্তু দিচ্ছি না, প্লাস দেখে দিচ্ছি না, কিন্তু আবার যখন অ্যাট্রাকটিভ ফোর্স হবে, রিপালসিভ ফোর্স না, তখন কিন্তু তোমাকে আবার একটা মাইনাস দিতে হবে। হ্যাঁ, এটা কিন্তু মনে রাখো। এই কারণে এখানে কিন্তু তোমাকে আমি মনে করালাম। আচ্ছা, এবার জানো, তোমাদের এর আগের দিন আমি করাইছিলাম যে এই যে এফ, এটাকে আমরা লিখতে পারি ভি ডিভি ডিএক্স। এফ মানে আসলে কি ছিল ভাইয়া? এফ মানে ছিল হচ্ছে অ্যাক্সেলারেশন বা ত্বরণ। ত্বরণকে আমরা লিখতে পারি ডি টু এক্স ডি টি টু, এবং এইটাকে আমি এর আগের দিন বানাইয়া তোমাদেরকে শিখাইছি এটাকে কিভাবে ভি ডিভি ডিএক্স লেখা যায়। তোমাদের শিওর নিশ্চয়ই মনে আছে এগুলো। আচ্ছা, প্রথম ক্লাসটা অবশ্যই দেখবে। এরপর দেখো, এখান থেকে এটাকে আমরা লিখলাম মিউ এক্স। এবার এটা একটা কি ভাইয়া? এটা হচ্ছে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে পারি। কেন? এই যে ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট এখানে যুক্ত আছে। কোথায় আছে? এই যে এখানে আছে, দেখো এইটা হচ্ছে একটা ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট। ঠিক আছে? তাহলে এখান থেকে এখন আমরা কি করব? এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলভ করতে চাই। কেন সলভ করব? এর এক নম্বর কারণ হচ্ছে আমরা এখানে অ্যাক্সেলারেশন, তো এই যে অ্যাক্সেলারেশন তো এখান থেকেই পাওয়া গেছে, এই যে এরকম অ্যাক্সেলারেশন। আমি এখান থেকে চাই ভেলোসিটি, তারপর চাই ডিসপ্লেসমেন্ট। বুঝতে পেরেছো? অর্থাৎ ভেলোসিটি চাই, তারপর ডিসপ্লেসমেন্ট চাই। ভেলোসিটি হচ্ছে ভি,
ডিসপ্লেসমেন্ট আমি এখানে ইন জেনারেল ধরে নিয়েছিলাম হচ্ছে এক্স, এই কারণে আমাদের ভি এবং এক্স বের করতে হবে, এই কারণে এটাকে আমরা সলভ করতে চাই, আর কোনো উদ্দেশ্য না। তাহলে আমি এখন এটাকে ভেরিয়েবল সেপারেশন মেথড করব। কেন? এখানে দেখো ভি এবং এক্স নামক দুটি ভেরিয়েবল আছে, সুতরাং আমি তাদেরকে সেপারেশন করতে চাই। তাই এখানে লিখবা যে ভেরিয়েবল সেপারেশন, বা তুমি সহজে বাংলা ভাষায় যেভাবে লেখা আছে সেভাবে লিখবা, ভেরিয়েবল সেপারেশন মেথডে আমরা এখন কাজ করতে চাই। হ্যাঁ, আচ্ছা, কথা হচ্ছে আমাদের দেশে অঙ্কই পারে না, তুমি লেখা নিয়ে কোনো টেনশন নাই যে আমার কি লিখতে হবে, আগে তুমি একটা জিনিস লিখো, তোমার মনে কি আসে সেটা তুমি জানাও যে এটা আছে আমার মনের মধ্যে, তোমার অঙ্ক হয়ে গেলে রেজাল্ট মিললে যে একদম কেটে দিবে স্যাররা, এরকম নিষ্ঠুর না স্যাররা। আসল কথা হচ্ছে আমরা অঙ্কই মিলাইতে পারি না, এই কারণে স্যাররা কেটে দেয়। তাহলে ভেরিয়েবল সেপারেশন মেথডে এবার ভি কে আমি একসাথে রাখতে চাই, তাহলে ভি ডিভি, এক্স গুলোকে একসাথে রাখতে চাই, দেখো মিউ এক্স ডিএক্স। এবার ভাইয়া কি কাজ করতে হবে, এর আগের দিন আমি শিখাইছি, এবার ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন করতে চাই, কেন করতে চাই ইন্টিগ্রেশন? কারণ আমাকে ডিফারেন্সিয়েশন ধাওয়াতে হবে। আমরা জানি ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন হচ্ছে পরস্পর বিপরীত, এই কারণে। আচ্ছা, মিউ যেহেতু কনস্ট্যান্ট, এটাকে বের করে দাও, এখানে এক্স ডিএক্স থাকে। ওকে ওকে, এরপর দেখো ভি স্কোয়ার বাই 2 পাবো, এটাকে ইন্টিগ্রেশন করলে। এই যে একটা ইন্টিগ্রেশন করে ফেলছি, এই কারণে এটার নাম দিচ্ছে হচ্ছে, সাপোজ মনে করো স্মল আর প্রাইম। এটা এই আর প্রাইম দ্বারা আসলে কি বোঝাচ্ছে, একটা কনস্ট্যান্ট। আমরা জানি যে ইনফাইনাইট ইন্টিগ্রাল যদি করা শেষ হলে তখন একটা সি দিতে হয়, আমি সেই সির নামটা এখানে আর প্রাইম দিলাম, কোনো সমস্যা নাই তো? আচ্ছা, আমি জাস্ট একটা জিনিস করার জন্য এখানে আর প্রাইম দিছি, তোমাকে পরবর্তীতে বুঝাবো। আচ্ছা, এরপর এখানে মিউ, এখানে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার বাই 2, এখানে এটার নাম দিচ্ছে আর ডাবল প্রাইম। এখন দেখো এটাও একটা কনস্ট্যান্ট, এটাও একটা কনস্ট্যান্ট, এই যে দুইটা কনস্ট্যান্ট। আমি যদি এরকম করি, দেখো এই আর প্রাইমটাকে এই পাশে নিয়ে আসি ডান সাইডে, তখন আর ডাবল প্রাইম মাইনাস আর প্রাইম। এইটা কি, কনস্ট্যান্ট মাইনাস কনস্ট্যান্ট একটা কনস্ট্যান্ট হয়, তার মানে দিন শেষে একটা কনস্ট্যান্টই পাচ্ছি। সুতরাং এরকম আলাদা আলাদা ভাবে দেওয়ার কিছু নাই, আলাদা আলাদা ভাবে কনস্ট্যান্ট দিতে হবে না, একত্রে তুমি ইন্টিগ্রেশন শেষে একটা কনস্ট্যান্ট দিয়ে দিবা। আমি এটা বোঝানোর জন্যই এরকম করছি। তাহলে আমি এইটাকে একটু মুছে দিতে চাই, তোমার এই আর প্রাইমটা দেওয়ার দরকার নেই। আবার বলছি, এই আর প্রাইমটা দেওয়ার দরকার নেই, একত্রে একটা সি দিয়ে দিবা। তাহলে মিউ এখানে এক্স স্কোয়ার 2, আর এখানে একত্রে একটা তুমি সি দিবা। আচ্ছা, দেখো তুমি সি দিবা একত্রে। তা এটা এবার যদি 2 দিয়ে গুণ করে দেই, দেখো 2 দিয়ে যদি গুণ করে দেই সবাইকে, তাহলে এখানে আসবে কিন্তু 2c, তাই না? 2c ও কিন্তু একটা কনস্ট্যান্ট। তাহলে এখানে তুমি একত্রে ভি স্কোয়ার মিউ এক্স স্কোয়ার, এরপর আসবে 2c, 2c ও কিন্তু একটা কনস্ট্যান্ট, সেই 2c কেই তুমি সি লিখতে পারো, তাই না? তাহলে এখানে দেখো একত্রে তুমি কি করবা, এখানে একত্রে দিয়ে দিতে পারো, একত্রে 2c যেহেতু একটা কনস্ট্যান্ট, এখানে c বাই 2 ধরবা, তাহলে এখানে দিন শেষে c আসবে। অর্থাৎ সহজ কথায় তুমি একদম সব কনস্ট্যান্ট মিলে একটা c লিখবা, সহজ কথা। বুঝতে পেরেছো কথা? আচ্ছা, এখানে এটাকে হচ্ছে আমি 1 নং দিয়ে দিচ্ছি। এখন একটা কথা হচ্ছে ভাইয়া, যদি যখনই আরবিট্রারি কনস্ট্যান্ট আসে, কালকে আমি বা আগের লেকচারে তোমাদেরকে আমি এটা বলছিলাম, যখনই একটা আরবিট্রারি কনস্ট্যান্ট আসবে তোমার এরকম সি ডি ই, তখন তার মান বের করতে হয়। এবং মান বের করবো কার উপর নির্ভর করে, এই যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছ, আমি যদি এই ইকুয়েশনটাকে বক্স করে ফেলি, এই ইকুয়েশনটা দেখতে পাচ্ছ, এই ইকুয়েশনের মধ্যে কি কে কে আছে তার উপর ভিত্তি করে হবে, কোন কোন ভেরিয়েবল আছে, কোন কোন জিনিস আছে, সেই ব্যাপারের উপর নির্ভর করে আমার সির মানটা বের করতে হবে। আমার কি বের করতে হবে, সির মানটা বের করতে হবে। ওকে, তাহলে এখানে কি আছে দেখো, এই বক্স যেটা করছিলাম সেটার মধ্যে এই যে বক্স, এই বক্সের মধ্যে আছে হচ্ছে তোমার ভি এবং এক্স, এটা হচ্ছে আমার কনস্ট্যান্ট, আর মিউ সরি এটা হচ্ছে আমার ভেরিয়েবল, আর মিউ তো কনস্ট্যান্ট, এটার উপর আর নির্ভর করবে না, তাই না? তাহলে আমাকে এই ভি এবং এক্স এর উপর নির্ভর করে সি এর মান বের করতে হবে। এবং দেখবা কোথাও না কোথাও আমাদের চিত্রের ভি অথবা এক্স কোথাও না কোথাও জিরো আসেই আছে, যে জিরো তাকে আগে ধরবো, সমস্যা নেই। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, এবার ভি এবং এক্স এর কন্ডিশনের উপর আমার সি নির্ভর করবে। তাহলে দেখো তো, এই যে এখানে যখন ভি ইকুয়ালস টু 0, তখন পার্টিকেলটা কোথায় আছে, এ বিন্দুতে আছে। তার মানে ভি ইকুয়ালস টু 0 তে, বাংলায় লিখে দিচ্ছি একটু আবার, পার্টিকেলটা এ বিন্দুতে আছে, এ বিন্দুতে আছে। ওকে, আচ্ছা ভাইয়া, পার্টিকেলটা যখন এ বিন্দুতে আছে, তখন দেখো এক্স ইকুয়ালস টু আবার কি হবে, তখন
একটু তাকাও, এই এক্স এর মানটা কি হয়ে যাবে? দেখো পার্টিকেলটা যখন এই বিন্দুতে, তখন আসলে এই পিটা কোথায় আছে? এই বিন্দুতে আছে। তখন ওপি সমান এক্স, ঠিক আছে? সেই এক্স এর মানটা কত হয়ে যাবে? এই যে এখান থেকে দেখো, এখান থেকে এ2 তো আমার এক্স, তখন কারণ পার্টিকেলটা এই বিন্দুতে চলে আসবে, তখন কিন্তু এই দূরত্বটা আসলে এ, তাই কি না? তাহলে এই যে স্মল এ, তাহলে আমি সেটা লিখতাম, তখন পার্টিকেলটা এই বিন্দুতে আসছে, তখন এক্স সমান হয়ে যাবে এ। বুঝতে পেরেছো কথা আমার? এক্স মানে ডিস্টেন্স, যে কোনো সময়ের ডিস্টেন্স, এক্স মানে হচ্ছে যে কোনো সময়, তাহলে এখান থেকে এখানের ডিস্টেন্স, আবার এখান থেকে এখানের ডিস্টেন্স হতে পারে। কেউ যদি এখানে থাকে, সাপোজ এখানে থাকে, তার ডিস্টেন্স এক্স ইকুয়ালস টু এ। কেউ যদি এখানে থাকে, তার ডিস্টেন্স এক্স ইকুয়ালস টু এ প্লাস সামথিং, কারণ এর ডান পাশে আছে, তাই কি না? কেউ যদি এই যে এখানে থাকে, এই পয়েন্টে থাকে, তখন তার ডিস্টেন্স এক্স ইকুয়ালস টু এ প্লাস সামথিং, কেন? এটা থেকে আবার ডান পাশে আছে, এই কারণে বড় হবে। বুঝতে পেরেছো? তাহলে এরকম বুঝাতে চাচ্ছি, এই কারণে এক্স হচ্ছে একটা ভেরিয়েবল, এক্স যে কোনো সময় যে কোনো মান গ্রহণ করতে পারে। বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে এক্স ইকুয়ালস টু তখন এই কন্ডিশনটা আমি এখানে 1 নং এ অ্যাপ্লাই করতে চাই, তাহলে 1 নং এ অ্যাপ্লাই করে দাও। 1 নং এ 1 নং এ 1 নং এ বসিয়ে পাই কি পাই? তখন ভি এর মান হচ্ছে 0 স্কয়ার, এবার মিউ অফ এক্স স্কয়ার। এক্স এর মান কত ভাইয়া? এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে তোমার এ, ভি যখন 0, এক্স এর মান তখন এ, তাহলে এখানে এ স্কয়ার ইকুয়ালস টু সি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার পরবর্তীতে আবার বাংলা সাপোর্ট করবে না, তো এই কারণে এইগুলা তোমরা একটু বাংলায় লিখে নিও, আমি এখানে ইংলিশে লিখে দিচ্ছি। when v is equals to 0, then particle at position লিখলেই হয়ে যায়। তো particle position is at point, আমার ইংরেজি ভুল হতে পারে, এ, এবং আমরা জানি যে ও এ সমান হচ্ছে আসলে এ, আমি এটাও লিখে দিতে পারি। তো সি সমান আমরা এখানে পাবো মাইনাস মিউ এ স্কয়ার। ঠিক আছে, এবার 1 নং এ বসিয়ে দাও, 1 নং এ বসিয়ে দাও, এটা আমার বাংলা পরে সাপোর্ট করবে না। ওকে, putting in 1, তো সি সমান এটা, এখন সি সমান মাইনাস মিউ এ স্কয়ার, 1 নং এ বসাবা, putting it in 1, যদি বসাই কি পাই? পাবো হচ্ছে ভি স্কয়ার ইকুয়ালস টু মিউ এক্স স্কয়ার। সি এর মানটা কত পাচ্ছি? সি এর মান পাচ্ছি মাইনাস, তাহলে একত্রে মাইনাস দিয়ে ফেলি, প্লাস দিয়ে ফেলছি। এখানে আমি কোথায় বসাচ্ছি? সি এর মানটা এই 1 নং এ, মাইনাস মিউ এ স্কয়ার। এখন যদি আমি মিউটা কমন নেই, এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার। এবার দেখো আমার ভি সমান কত আসবে? তাহলে ভি সমান হচ্ছে প্লাস মাইনাস। এখন আমি কি নিব? মাইনাসটা নিব না। কেন প্লাস নিব? কারণ আমরা জানি যে এটা যেহেতু এক ধরনের রিপালসিভ ফোর্স, দূরে সরাই দিচ্ছে, সুতরাং এখানে মাইনাস নেব না, এখানে প্লাস নেব। আচ্ছা, ভি সমান পেলাম, এখানে পেলাম এক্স স্কয়ার এ স্কয়ার। ওকে, আচ্ছা, এবার হচ্ছে তুমি, আমার তো দরকার হচ্ছে ভাইয়া ভেলোসিটি না, আবার এখন আবার ডিসপ্লেসমেন্ট দরকার, কারণ আমার এটা বের শেষ, এটা বের করা, এটা বের করা হয়নি, এখনো ডিসপ্লেসমেন্ট বের করা হয়নি, এই যে এটা বের করা হয়নি। আমি এখান থেকে ডিসপ্লেসমেন্ট বের করতে চাই, কিভাবে বের করতে পারি ভাইয়া? ডিএক্স ডিটি, আমরা জানি সরণকে টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে বেগ পাওয়া যায়, সেটা করলাম। এখানে একটা মিউ, আর এখানে থাকবে হচ্ছে এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার। এরপরে আমরা ভেরিয়েবল সেপারেশন করতে চাই, তাহলে ভেরিয়েবল সেপারেশন করতে চাই ডিএক্স ওভার, এখানে দেখো এক্স স্কয়ার এ স্কয়ার, আর এখান থাকে হচ্ছে মিউ ডেল টি। এবার তোমাকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এর আগের দিন বলছিলাম এটাকে আমরা একটা বক্স করে ফেলতে চাই, এটা একটা বক্স, এবং এটার নাম দাও, একটা ব্যাপার দাও। আমরা ভেরিয়েবল সেপারেশন করলাম, এরপরে কি আমাদের কাজ কি? আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। কেন? কারণ হচ্ছে এখানে একটা ইন্টিগ্রেশন সাইন দাও, এখানে একটা ইন্টিগ্রেশন সাইন দাও, কারণ হচ্ছে আমাদের এক্স পেতে চাই, এক্স,
বা ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্টকে আমরা মুক্ত করতে পারি হচ্ছে ইন্টিগ্রেশনের মাধ্যমে। এই কারণে এইগুলোকে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। এরপর এখন হচ্ছে আমার চেষ্টা করতে হবে, কি চেষ্টা করতে হবে, আমার এখন চেষ্টা করতে হবে এখানে দেখো এই বক্সের মধ্যে এটাকে যদি আমি 2 নাম্বার দিই, এখানে একটা স্কোয়ার রুট চলে আসছে, একে সরাতে হবে। এর আগের দিন আমি বলছিলাম যে স্কোয়ার রুটকে সরানোর একটা বিভিন্ন টেকনিক আছে। টেকনিক হচ্ছে যদি কখনো এরকম আছে বা এ স্কোয়ার এক্স স্কোয়ার আছে, তখন তুমি চেষ্টা করবা আগে যে এক্স সমান এ কস থিটা বা এ সাইন থিটা ধরে নিতে, ঠিক আছে? তারপর দেখবা রুট মুক্ত হয় কিনা। তাহলে এটার ক্ষেত্রে যদি আমি করতে চাই, দেখো এক্স স্কোয়ার, তার মানে এখানে এ স্কোয়ার কজ স্কোয়ার থিটা মাইনাস এ স্কোয়ার, এই এক্স এর পরিবর্তে আমি বসাইছি এটা। আচ্ছা, এ স্কোয়ার কমন নিলে কজ স্কোয়ার থিটা মাইনাস 1, দেখো এখান থেকে পাও এ স্কোয়ার কজ স্কোয়ার থিটা মাইনাস 1 মানে আসলে মাইনাস সাইন স্কোয়ার থিটা। কিন্তু এই যে একটা রুটের মধ্যে মাইনাস চলে আসলো, এটা তো সমস্যা। তোমাদের কালকে বলছিলাম যদি কখনো দেখতে পাও এরকম সমস্যা হচ্ছে, রুটের মধ্যে নেগেটিভ চলে আসছে কাকে ধরতে গিয়ে, তখন তোমাকে বলছিলাম হাইপারবোলিক ফাংশন নিয়ে কাজ করতে। এখন সেটা এটার ক্ষেত্রে তাইলে হচ্ছে না, তাহলে আমরা এটার ক্ষেত্রে হাইপারবোলিক ফাংশন গুলো ইউজ করব। তাহলে হাইপারবোলিকের ক্ষেত্রে আমরা কোন কোন সূত্রগুলো পড়বো? অনেকগুলো সূত্র আছে। আমি বলছি যে এই যে বক্স করে দিচ্ছি তিনটা বক্স দেখতে পাচ্ছ, এই 3টা সূত্র জানলেই তুমি হাইপারবোলিক দিয়ে এই ম্যাথটা করতে পারবা, ঠিক আছে? আমাদের সব সূত্রগুলো জানা উচিত হাইপারবোলিকের। আমরা সাধারণভাবে ত্রিকোণমিতি নিয়ে এই শুধু আলোচনা করে থাকি, হাইপারবোলিক সূত্রগুলো জানা দরকার বা হাইপারবোলিক ফাংশনের সূত্রগুলো জানা দরকার। তাই এখানে আমরা সমস্যা পাইলাম, এই কারণে হাইপারবোলিক ফাংশন ইউজ করব। তা আমরা এখানে ধরবো লেট x সমান a cos হাইপারবোলিক থিটা, ঠিক আছে? এটা ধরে দেখতে চাই এবার কি রুট মুক্ত হয় কিনা। এইগুলা অনেক অঙ্ক তোমাকে প্র্যাকটিস করতে হবে। তুমি বলতে পারো ভাইয়া আমি কেমনে বুঝবো যে এটাকে এভাবে ধরলে এভাবে মুক্ত হবে? তার জন্য আমাদের একটা ক্লাস আছে 9.4 ইন্টারমিডিয়েট, আমাদের প্লে লিস্টে ডিফারেন্সিয়েশন এর প্লে লিস্টে যাইয়া দেখবা, 9.4 এর বেসিকে গিয়ে দেখবা, বেসিক নামক একটা ক্লাসে গিয়ে দেখবা, আমরা সেখানে একটা বক্স রুল পড়াইছি। সেই বক্স রুলে দিয়ে দিয়েছি যে কখন কোনটা ধরলে কি কি স্কোয়ার রুট মুক্ত হয়। হ্যাঁ, ওইটা একটু দেখে নিও। আচ্ছা, এরপর এখান থেকে x সমান a cos হাইপারবোলিক থিটা লিখলাম। এখন আমি এখানে বসাতে চাই, বসায় দেখতে চাই আমার কোনো রুট মুক্ত হয় কিনা। দেখো আগে শুধু এটাতে আমি প্র্যাকটিস করতে চাই যে আসলে রুট মুক্ত হয় কিনা। তাই এখানে দেখো x এর মানটা বসায় দাও, a হাইপারবোলিক যেহেতু আছে, ওকে, জাস্ট এই যে এখানে x এর মানটা এটা বসাই দিলাম। এখান থেকে দেখো আমি লিখতে পারি a স্কয়ার কে যদি কমন নাও cos হাইপারবোলিক স্কয়ার থিটা মাইনাস 1। এখন দেখো cos হাইপারবোলিক স্কয়ার থিটা মাইনাস 1 সমান আবার লিখতে পারি এই যে এখান থেকে দেখো এই বক্সটা থেকে cos হাইপারবোলিক x মাইনাস 1 সমান হচ্ছে sin হাইপারবোলিক x। তাহলে এখান থেকে লিখতে পারো, এখানে পাবা হচ্ছে তুমি sin হাইপারবোলিক থিটা। দেখো এবার কিন্তু রুটটা মুক্ত হয়ে যায় কোনো ধরনের সমস্যা ব্যতীত, ঠিক আছে? আচ্ছা, তাইলে আমরা দেখলাম এটা রুট মুক্ত হয়, সুতরাং এটা ধরতে পারি। তোমার তো আর পরীক্ষার সময় এত কিছু প্র্যাকটিস করতে হবে না বা এত কিছু বিস্তারিত করতে হবে না। আমি যেহেতু তোমাকে পড়াচ্ছি এই কারণে বিস্তারিত এবং অনেক সময় নিয়ে পড়াচ্ছি। আচ্ছা, তাহলে আমি তোমাদের কালকে বলেছিলাম যদি কোনো কিছু ধরে নাও তাকে ডিফারেন্সিয়েশন করতে হয়। এখন এর কাজ হচ্ছে ডিফারেন্সিয়েশন করা। এখন কথা হচ্ছে ডিফারেন্সিয়েশন কার সাপেক্ষে করব। তুমি সেটার জন্য মনে রাখবা কোথা থেকে ধরছিলাম, বলে এই পার্ট থেকে ধরছিলাম, এই পার্টটা থেকে ধরছি। আচ্ছা, ধরছো এই পার্টে কার সাপেক্ষে ইন্টিগ্রেশন আছে, বলে এক্স এর সাপেক্ষে, সুতরাং তোমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে এক্স এর সাপেক্ষে। এখানে উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশনটা করে দাও। তাহলে উভয় পক্ষে আমি ডিফারেন্সিয়েশন করতে চাই। এবার দেখো এক্স কে এক্স এর সাপেক্ষে করলে 1 আসে, আর এ হচ্ছে কনস্ট্যান্ট, বের করে নিয়ে যাও। এখানে থাকবে হচ্ছে ডি ডিএক্স cos হাইপারবোলিক থিটা। এবার আবার একটু ওখানে যেতে চাই, দেখো cos হাইপারবোলিক x কে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তখন sin হাইপারবোলিক পাওয়া যায়। তাহলে এখানে তুমি কি পাবা, এই মনে মনে এই থিটাটাকে x ধরো, কারণ এখানে যেহেতু x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি এই কারণে। তাহলে এখানে আমরা পাবো হচ্ছে sin হাইপারবোলিক থিটা। আসলে তো এটা x ছিল, এটা ছিল থিটা, তাই থিটাটাকে আবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। আচ্ছা, এরপর উভয় পক্ষে গুণ করে দাও, আর গুণ করে দিলাম a sin হাইপারবোলিক থিটা ডি থিটা। এবার এই 2 নং এ বসিয়ে দিতে হবে। প্রশ্ন হতে পারে ভাইয়া ডান সাইডে আপনি তো রুট যুক্ত আছে, সেখানে কেন ধরলেন না? এর কারণ হচ্ছে ডান সাইডের ক্ষেত্রে ভেরিয়েবল হচ্ছে টি,
যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাকে ভেরিয়েবল বলা হয়। এই ক্ষেত্রে ভেরিয়েবল হচ্ছে এক্স। দেখো স্কোয়ার রুটের মধ্যে ভেরিয়েবল থাকলে তখন কেবল আমরা ধরি, এটার মধ্যে স্কোয়ার রুটের মধ্যে ভেরিয়েবল নাই, টি নামক কিছু নাই, শুধু কনস্ট্যান্ট আছে। এই কারণে এই ডান সাইডটাকে নিয়ে আর কাজ করতে হবে না। তাহলে এটুকুকে আমরা 2 এ বসিয়ে পাই। তাহলে dx সমান ওইটা যদি বসায় দাও, দেখো 2টা একটু দেখা যাক। তাহলে আমি যদি এগুলা বসালে dx সমান পাইলাম a sin হাইপারবোলিক থিটা d থিটা, আর এখানে পাবো হচ্ছে x স্কয়ারের জায়গায় আমি বসাবো এইটা, x সমান যেটা আছে সেইটা ব্যাপারটা বসাবো। এইটা যদি আমি বসাই a স্কয়ার cos হাইপারবোলিক স্কয়ার থিটা মাইনাস a স্কয়ার, আর এখানে মিউটা কনস্ট্যান্ট, এখানে বের করে নিয়ে যাব, মিউ কনস্ট্যান্ট, এখানে থাকে 1 ইনটু dt। ওকে, এখান থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি a sin হাইপারবোলিক থিটা d থিটা। আচ্ছা, এখান থেকে a স্কয়ার কমন নিতে পারি ভাইয়া, নিলে পাই হচ্ছে cos স্কয়ার, সরি স্কয়ার চলে আসে বারবার, আমরা যেহেতু সবসময় স্কয়ার নিয়ে কাজ করি, cos হাইপারবোলিক স্কয়ার থিটা মাইনাস 1। জানো, এই মাত্র জানো cos হাইপারবোলিক থিটা মাইনাস 1, আমরা এটাকে লিখতে পারি, এটাকে আমরা কি লিখতে পারি, এটা আসলে এখানে আসলে 1 শুধুমাত্র, হ্যাঁ 1 dt। আচ্ছা, এখানে 1, এটা গুণ চিহ্ন দিচ্ছে ওখানে। আমরা cos হাইপারবোলিক স্কয়ার থিটা কে মাইনাস 1 কে আমরা লিখতে পারি, cos হাইপারবোলিক স্কয়ার থিটা মাইনাস 1 কে আমরা লিখতে পারি sin হাইপারবোলিক থিটা। তাই লিখে দাও, এখান থেকে দেখো a স্কয়ার, এখানে লিখতে পারি sin স্কয়ার হাইপারবোলিক, সরি আবার স্কয়ার চলে আসতেছে, মুখে চলে আসতেছে, sin হাইপারবোলিক স্কয়ার থিটা লিখতে পারি। ওকে, আমি আবার বলছি, আমরা a স্কয়ার cos হাইপারবোলিক স্কয়ার থিটা মাইনাস 1 কে লিখতে পারি sin হাইপারবোলিক স্কয়ার থিটা। কিভাবে পাইলাম, এই যে এটা থেকে, এখান থেকে দেখো ডান বাম করে দাও তাহলেই হবে। আচ্ছা, তাহলে এখানে থাকবে আবার মিউ, আর এইটাকে করলে আমরা পাই টি। আচ্ছা, আমরা একত্রে একটা কনস্ট্যান্ট দেব, ঠিক আছে, একত্রে দেব। তাহলে এখানে দেখো কাটাকাটি করলে শুধু থাকে ডি থিটা, এখানে মিউ টি, একত্রে একটা কনস্ট্যান্ট দেব। এখানে আমরা জানি এটাকে পড়লে আসবে হচ্ছে থিটা, এখানে মিউ টি প্লাস একটা সি। এখন দেখো অঙ্কের মধ্যে যেহেতু এখানে একবার সি ব্যবহার করে ফেলছি, তোমরা যদি দেখতে চাও এই পার্টে একবার সি ব্যবহার করে ফেলছি, সুতরাং এখানে সি ব্যবহার করাটা আমাদের মনে হয় উচিত হবে না, সুতরাং এখানে অন্য কিছু ব্যবহার করো। এখানে নাম দেওয়া হচ্ছে, এটার নাম দেওয়া হচ্ছে ডি, তাহলে এখানে নাম দিলাম ডি। ওকে, এটার নাম দাও ডি, তাহলে এটার নাম ডি দিয়ে দাও। আচ্ছা, অঙ্কের মধ্যে কি ভাইয়া থিটা ছিল? না, থিটা ছিল না, এটাকে আমরা আনছি, জোর করে আনছি। কেন আনছি? কারণ আমাদের ইন্টিগ্রেশনের সুবিধার্থে। তাহলে এই থিটাটাকে সরাতে হবে। এই তাহলে এটা সরানোর ওয়েটা কি দেখো, এখান থেকে আমরা লিখতে পারি না x/a সমান হচ্ছে cos হাইপারবোলিক থিটা। আচ্ছা, এখান থেকে আমরা এটা এই cos হাইপারবোলিক কে এই পাশে নিয়ে আসো, তাহলে ইনভার্স হয়ে যাবে, cos হাইপারবোলিক ইনভার্স x/a ইকুয়ালস টু থিটা। তাহলে এটা একটু ওখানে বসাই দিতে চাই, এখানে বসাই দাও x/a মিউ থি প্লাস ডি। আচ্ছা, এটাকে ভাই আমি 3 নং দিচ্ছি। এবার একটা কথা শুনতে হবে, এখানে আমাকে ডি এর মানটা বের করতে হবে, আরবিট্রারি কনস্ট্যান্ট থাকলে সেটার মান বের করতে হবে। এখন দেখো আরবিট্রারি কনস্ট্যান্ট এই ডি এর মানটা আমি আবার বক্স করতে চাই। তোমরা জানো এর আগের সময়, এর কিছুক্ষণ আগে আমরা এই যে এই সময়টা করলাম ভি স্কয়ার ইকুয়ালস টু মিউ এক্স স্কয়ার প্লাস সি, এখানে সি এর মানটা বের করতে গিয়ে আমরা কিসের উপর নির্ভর করছি, এখানে ভি এবং এক্স এর উপর। এবার আমরা কার কার উপর নির্ভর করব, এক্স এবং টি এর উপর, এক্স এবং টি এর উপর। এবার দেখো টি কোথায় যেন জিরো ভাইয়া, মানে ইনিশিয়ালি কোথায় ছিল, একদম প্রথমে ইনিশিয়ালি এই যে একটা পার্টিকেল লাল, এই যে এই পার্টিকেলটা ছিল এখানে, তার মানে ইনিশিয়ালি এই যে টি এখানে ইকুয়ালস টু 0 ছিল, ইনিশিয়াল টাইম এখানে 0 না, এটা হচ্ছে ইনিশিয়াল, একদম প্রথমে কি হয়েছে, এটা হচ্ছে ইনিশিয়াল টাইম। এরপরে হচ্ছে যখন তুমি ফোর্স দিছো, তারপরে সে এভাবে হাঁটা শুরু করছে, রাগ হয়ে এভাবে হাঁটা শুরু করছে, এটা তো ইনিশিয়াল টাইম। তাহলে ইনিশিয়াল টাইম টি যখন 0, তখন এখানে পয়েন্টটা কোথায় থাকবে, এ নামক এই যে ক্যাপিটাল এ নামক স্থানে পয়েন্টটা থাকবে, পার্টিকেলটা এ নামক পয়েন্টে থাকবে, আর ও এর ডিসটেন্স কত, এ, তাহলে এক্স সমান আবার এ। বুঝতে পেরেছো কিনা, নাকি বুঝো নাই? আচ্ছা, তাহলে আমরা এই কথাটা লিখবো। তাহলে টাইম যখন 0 তখন পার্টিকেলের অবস্থান হচ্ছে এ বিন্দুতে, এই যে টাইম যখন 0 তখন পার্টিকেলের অবস্থান এ বিন্দুতে, আর এখান থেকে এই ডিসটেন্সটা হচ্ছে এ, এই কারণে এটা একটু লিখে দাও, এটা একটু বসাও যে
টাইম যখন 0 দেন তখন, বা হোয়েন দিয়ে লিখতে পারি আমরা, একটু সৌন্দর্য আছে। হোয়েন টাইম ইকুয়ালস টু 0 দেন টি সমান, তখন হচ্ছে x সমান ভাইয়া a। এখন এটা একটু বসাও, 3 নং এ বসাইলে কি পাই? আচ্ছা, cos ইনভার্স x, x এর জায়গায় a বসবে, a বাই a, আর এখানে থাকবে মিউ টি, টি হচ্ছে 0, 0 এর সাথে কোনো কিছু গুণ হচ্ছে 0, তাহলে এখানে থাকবে শুধু d। আচ্ছা, দিন শেষে এখানে থাকলো কি? cos ইনভার্স, এখানে 0, এখানে সরি 0 কেমনে, a ভাগ a মানে হচ্ছে 1, দাও এটা, এটার মানে হচ্ছে 1, এখানে d। এবার আমরা আবার একটু ভুল করেছি, একটু ভুল করে ফেলছি, সেটা হচ্ছে দেখো এখানে ছিল, আমরা আসলে ছোটকাল থেকে যে হাইপারবোলিক নিয়ে কাজ না করতে করতে এখানে 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 হচ্ছে কজ হাইপারবোলিক ইনভার্স হবে। আমরা এই ভুলের জন্য দুঃখিত। ওকে, এখানে আসবে হচ্ছে কজ হাইপারবোলিক ইনভার্স এক্স বাই এ। ওকে, তাহলে এখানেও আসবে, এখানেও আসবে, এখানেও আসবে। আচ্ছা, তাহলে এটা দেখো, এটা হচ্ছে এ বাই এ, এখানে কস হাইপারবোলিক ইনভার্স, এখানে কস হাইপারবোলিক ইনভার্স। এবার আমাকে জানতে হবে কস হাইপারবোলিক ইনভার্স অনের মানটা কত, সেটা আমরা পেতে পারি এখান থেকে, এই বক্সগুলো ইউজ করার মাধ্যমে। দেখো এই যেখান থেকে একটা সূত্র দেখো, কস হাইপারবোলিক এক্স, তাহলে কস হাইপারবোলিক এক্স সমান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2। এবার এক্স এর জায়গায় 0 বসাও, তাহলে কস হাইপারবোলিক 0 ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 0, এখানে ই টু দি পাওয়ার 0 2, তাহলে ই টু দি পাওয়ার 0 মানে 1, এখানে 1 2, এখানে পাবো হচ্ছে 2/2 মানে হচ্ছে 1। এই দেখো cos হাইপারবোলিক 0 মানে হচ্ছে 1, তাহলে এটাকে যদি এই পাশে নিয়ে যাই তখন কি পাবো? 0 ইকুয়ালস টু cos হাইপারবোলিক ইনভার্স 1, তাহলে cos হাইপারবোলিক ইনভার্স 1 এর মান কত? 0। এখানে একটু বসায় দাও। আচ্ছা, এখানে একটু বসায় দাও। তাই এখানে মান পাইলাম হচ্ছে d সমান 0। এখন এই d এর মানটা 3 নং এ বসাইতে হবে, বসাতে চাই d ইকুয়ালস টু 0, এটা হচ্ছে আমরা 3 নং এ বসাতে চাই। 3 নং এ বসালে ভাইয়া কি পাচ্ছি দেখো তো, cos হাইপারবোলিক ইনভার্স x বাই a ইকুয়ালস টু মিউ t 0। তো দেখো এখান থেকে আমাদের তো x এর মান দরকার, আমাদের এত উদ্দেশ্য কি? ডিসপ্লেসমেন্ট বা x বের করা। দেখো আমি তোমাকে বারবার বলছি আমাদের এক্সেলারেশন ভেলোসিটি, এই যে এখানে কিন্তু ভেলোসিটি বের হয়ে গেছিল। কোথায় ভেলোসিটি? এই যে এই লাইনে কিন্তু ভেলোসিটি বের হয়ে গেছিল, তার থেকে এত কষ্ট করছি শুধুমাত্র আমাদের ডিসপ্লেসমেন্ট বের করার জন্য। তাহলে এখান থেকে ভাইয়া এইটাকে এই পাশে নিয়ে যাও, কারণ এখানে দেখো এক্স লুকায় আছে, তাহলে এক্সটা এখান থেকে পাইতে পারবো। তাহলে এখানে পাবো কি? এক্স বাই এ কস হাইপারবোলিক মিউ টি। আচ্ছা, মিউ টি, মিউটা হ্যাঁ, এখান থেকে আমরা এক্স সমান কি পাবো? এ কস হাইপারবোলিক মিউ টি। বলো তো বুঝছো কিনা? তাহলে এই যে তিনটা জিনিস আমরা বের করে ফেললাম, এক নাম্বার কি কি বের করছি আমি সেটা একটু দাগ দিয়ে দিতে চাই। এক নাম্বার আমরা বের করছি অ্যাক্সেলারেশন অটোমেটিক দেওয়া ছিল, এই যে এখান থেকে অ্যাক্সেলারেশন বের করা শেষ। এরপর এখান থেকে আমরা বের করছিলাম ভেলোসিটি, এই যে এখানে ভেলোসিটি। তারপরে আমরা এখানে বের করলাম এই যে হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট। এই যে ব্যাপারগুলো বের করা, এটাই ছিল হচ্ছে আসলে গতির সমীকরণ বের করা বা গতি সম্পর্কে আলোচনা করা। ঠিক আছে, পারবো না? দেখো একটা এই জাস্ট একটা ম্যাথ করাতে অনেকক্ষণ লাগছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে আমরা চলে যেতে চাই হচ্ছে তোমার তিনটা, আমি একটু পরে করতে চাই কারণ তিনটা বিশাল বড়, তিনটা অনেক বড়। আমরা চলে যেতে চাই এক নাম্বারে একটু যেতে চাই। এক নাম্বারে কি কি তথ্য আছে সেটা আমাকে একটু দেখতে হবে আগে। এক নাম্বারে তথ্য হচ্ছে এম ভরের কোনো কণা মূল বিন্দু অভিমুখী, একটা তথ্য পেয়ে গেছি, সে হচ্ছে মূল বিন্দুর দিকে যাবে। এবং 2 নাম্বারে বলছে এই যে দেখো এম মিউ এত বল দ্বারা আকৃষ্ট, তার মানে বলের মান কত? এত। এরপর বলছে যদি ইহা এ দূরত্ব থেকে স্থির অবস্থায় যাত্রা করে, অর্থাৎ প্রথমে এ দূরত্ব থেকে সে স্থির অবস্থায় যাত্রা করছে, তবে দেখাইতে বলছে, কি দেখাইতে বলছে? তাকে মূল বিন্দুতে পৌঁছাইতে গেলে এত সময় লাগবে। শেষ। এবার টাইম, এবার গতির আলোচনা করতে বলেনি, এবার টাইম সম্পর্কে জানতে হবে আমার, তাহলেই হবে। তাহলে আমাদের এই তিনটা বক্স যেটা করছি, তিনটা বক্স খুবই গুরুত্বপূর্ণ, তাহলে এই তিনটা নিয়ে আলোচনা করি। ওকে, এক নাম্বার কথা কি বলছে?
কি কি আমাকে এখানে একটু আবার একটা দাগ কেটে নেই, তাহলে আমার জন্য করতে সুবিধা হবে। ওকে, এবার 1 নম্বরে আমরা একটু যেতে চাই যে 1 নম্বর কি কি তথ্য দেওয়া আছে। এখানে তথ্য দেওয়া আছে এক নাম্বার বলা আছে এটা হচ্ছে মূল বিন্দু অভিমুখী। এটাকে খুব সুন্দর করে বলা হয়, আমি তোমাকে বলছিলাম টুয়ার্ডস টু দা অরিজিন বা অরিজিন, এটা মূল বিন্দু অভিমুখী, এটা বলা আছে। দেখো ইংরেজি যদি কেউ পড়ো, এটা এই যে দেখো দেওয়া আছে। এরপর এটা কোথা থেকে যাত্রা করছে, এই দেখো ইফ ইট স্টার্টস ফ্রম রেস্ট এট এ ডিস্টেন্স এ, অর্থাৎ এ দূরত্ব থেকে, এখানে কিন্তু এ দূরত্ব, ঠিক আছে, এই দেখো এখানে এ দূরত্ব থেকে, তাহলে এখানে কত সে রেস্ট অবস্থায় যাত্রা করছে, তাই এটা একটু লেখা দাও। ইট স্টার্টস ফ্রম রেস্ট এট আ ডিস্টেন্স এ, এইটুকু দেওয়া আছে। আর 2 নম্বরে আরেকটা তথ্য দেওয়া আছে, এর বল এফ সমান হচ্ছে এম মিউ এক্স প্লাস এ টু দি পাওয়ার 4 এক্স কিউব, এটা হচ্ছে এই তথ্য দেওয়া আছে। ভাইয়া আর কি কোনো তথ্য দেওয়া আছে না? এবার তোমার কাছে মনে হয়েছে যে আমি তো খুশি। কি খুশি? তুমি কেন খুশি? কারণ তুমি প্রথম লেকচারে বলছিলাম যে ভাইয়া যদি মূল বিন্দু থেকে দূরে সরে যায় তখন ওটাকে বলা হয় রিপালসিভ, আর যদি মূল বিন্দু থেকে মূল বিন্দুর কাছে আসতে চায় তখন ওটাকে বলা হয় অ্যাট্রাকটিভ ফোর্স। তো আমি প্রথম ম্যাথটা করলাম, সেটা মূল বিন্দু থেকে দূরে যেতে চায়, এটা হচ্ছে মূল বিন্দু থেকে বরং মূল বিন্দুর কাছে আসতে চায় এই ম্যাথটা, ঠিক কিনা? তাহলে এটা তো ভাইয়া আপনি পড়াইছিলেন, খুশি হয়ে তুমি কি করলা? তুমি খুশি হয়ে বললা যে আপনি তো এরকম পড়াইছিলেন, কি এফ কি পড়াইছিলাম আমি সেটা একটু বলে দিতে চাই। তাহলে আপনি তো এরকম পড়াইছিলেন যেখানে এফ ইজ প্রপোর্শনাল টু -1/x²। কেন এরকম পড়াইছিলেন? বলছিলাম যে এখানে একটা নেগেটিভ হবে, হচ্ছে এটা অ্যাট্রাকটিভ ফোর্স বলে, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ ভুল। কেন? কারণ কি? এইটা এখন লেখা যাবে না। কেন লেখা যাবে না? এর কারণ হচ্ছে এর আগের সময় আমি তোমাকে বলে দিয়েছিলাম মোশন আন্ডার অ্যাট্রাকটিভ ফোর্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ডিস্টেন্স স্কয়ার। কিন্তু এই যে ম্যাথের মধ্যে একবারও কি তোমাকে বলছে যে এটা কি ইনভার্স স্কয়ার কি না? একবারও বলে দেয়নি, কিছুই বলে দেয়নি। এর আগের অঙ্কটাই দেখো, 1 নং পর্যন্ত দেখো তুমি। 1 নং কিন্তু বলে দিয়েছিল যে ত্বরণটা কিরকম হবে। এই দেখো ত্বরণ প্রপোর্শনাল টু দ্য ডিস্টেন্স, এই যেখানে বলা ছিল ত্বরণ ও বিন্দু হইতে ইহার দূরত্বের অনুসারে পরিবর্তনশীল, এই কথাও কিন্তু এবার ম্যাথের মধ্যে বলা নাই। তাহলে কি আমরা এই ম্যাথটা করতে পারবো না? অবশ্যই করতে পারবো। এই ম্যাথটাতে কি করছে, এই ম্যাথটার মধ্যে একটু চালাকি করে বলে দিছে, তুমি চালাকিটা ধরতে পারো কিনা সেটাই দেখছে। দেখো এখানে এই যে এফ এর মধ্যে বলে দিয়েছে কি, দেখো আমি একটু আগে দেখাতে চাই, এখন সমাধান করতে চাই না, মানে এখনই করব না, সমাধান একটু পরে করছি। এটা সমান কি দেওয়া আছে, এইটা এরকম, তাই না? আচ্ছা, তাহলে এখানে এই যে এম মিউ এগুলা কি কনস্ট্যান্ট, আমি যদি কনস্ট্যান্ট উঠাই দিই তাহলে একটা প্রপোর্শনাল চিহ্ন হয় না? তাহলে এই যে বলটা দেখো, এই যে এইটার তুমি যদি সমানুপাতিক বলো তাহলে এটার সমানুপাতিক, এই বক্সের সমানুপাতিক, এটা ওরা অটোমেটিক বলে দিছে, এটা অটোমেটিক বলে দিছে, তোমার ধরে নিতে হবে। যেহেতু কিছু বলে দেওয়া নাই তার মানে এটার সমানুপাতিক, ঠিক আছে? তাহলে তোমাকে আর কষ্ট করতে হবে না। এখানে কিভাবে শুরু করবা এভাবে। আচ্ছা, আমরা তাহলে সলিউশন করতে শুরু করি। সলিউশন দেওয়া আছে এখানে, গিভেন এফ সমান এম মিউ এক্স প্লাস এ টু দি পাওয়ার 4 এক্স কিউব। ভাইয়া এখানে কি ফোর্স? এটা অ্যাট্রাকটিভ ফোর্স, এই কারণে একটা মাইনাস দিতে হবে। বারবার বলছি এটা একটা অ্যাট্রাকটিভ ফোর্স, এই কারণে এটাকে মাইনাস দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এই লাইনটা কিন্তু তুমি পেয়ে গেছো। এরপর থেকে তুমি কি করবা দেখবা, আমি তোমাকে আবার নিয়ে যাচ্ছি 2 কারণ ওইটার দিকে যেহেতু পড়াইছি। এখানে দেখো এফ প্রপোর্শনাল 1/x², এরপরে কিন্তু তুমি লিখছো এফ এর পরিবর্তে কি লিখছিলা? এফ এর পরিবর্তে এম এফ, এটা লিখছিলা না? এই জিনিসটা লিখছিলা না ক্যাপিটাল এফ এর পরিবর্তে? তাই আমিও সেটা লিখতে চাই। আমি তো এখানে মুখস্থ কিছু করবো না, তাহলে এখান থেকে লিখতে পারি এম এফ, তাহলে মাইনাস এম মিউ এক্স প্লাস এ টু দি পাওয়ার 4 এখানে এক্স কিউব। ওকে, এবার উভয় পক্ষ থেকে এম কেটে দিতে পারি, তাহলে থাকবে হচ্ছে এফ সমান মাইনাস মিউ
এক্স প্লাস এ টু দি পাওয়ার 4 এক্স কিউব। দেখছো এই অঙ্কটা কি চালাকি করছে, কিছু না বলে দেওয়ার মধ্যেও সবকিছু বলে দিচ্ছে। এই যে এখানে সবকিছু বলে দিচ্ছে, কোথায় বলে দিচ্ছে, এই রাইট হ্যান্ড সাইডে সব বলে দিয়েছে। তাহলে এরকম চালাকিও করতে পারে কখনো কখনো। আচ্ছা, তাহলে এখান থেকে এখন দেখো আমরা এফ সমান, এটাকে আমরা, এফ হচ্ছে ত্বরণ, ত্বরণকে আমরা কখনো কখনো এভাবে লিখতে পারি, তোমরা জানো ত্বরণকে লিখতে পারি d2x dt2, তাই না? আর এরকম লিখতে পারি। তোমার এই লাইনটা শুধু শুধু না লিখলেও হবে, যখন বড় হয়ে যাবে আর কিছু লিখবা না। আর এটাকে আমরা লিখতে পারি v ইন্টু dv dx, তাই কিনা? আচ্ছা এরকম। এখন ভাই আমাদের উদ্দেশ্য কি ভাইয়া? আমার উদ্দেশ্য হচ্ছে টাইম, টাইম নিয়ে কথা বলা। তো টাইম কিভাবে বের করতে পারি সেটা হচ্ছে আমার উদ্দেশ্য, আর কিছু না। টাইমটাকে আমাকে বের করতে হবে। তো আমরা টাইম কিভাবে পেতে পারি? dx dt, এই যে এখান থেকে আমরা টাইম পেতে পারি। দেখো তো টাইম যুক্ত, আমি একটু দেখাতে চাই আগের অঙ্কটা, তাইলেই বুঝতে পারবা। আচ্ছা আগের অঙ্কটা দেখাই যে কি করতে হবে টাইম পেতে গেলে। এটার মধ্যে দেখো আমি কি ভাইয়া, এই যে এটার মধ্যে ভি এর মধ্যে কোনো টি যুক্ত কোনো কিছু পাইছি না? পাইনি। এই দেখো ভি এর মধ্যে কিছু পাইনি, শুধুমাত্র এখানে দেখো এক্স এর মধ্যে যখন আসছিলাম এক্স বের করছি, দেখছো এখানে টাইম যুক্ত একটা সমীকরণ পাইছি, এটা কিন্তু টি টাইম যুক্ত। তার মানে আমি বুঝতে পারছো আমাকে এক্স বের করতে হবে, এক্স মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট বের করতে হবে, তাইলে আমি টাইম সম্পর্কে ধারণা পাই যাব। তাহলে আবার আমাকে সেই কাজ করতে হবে, ডিসপ্লেসমেন্ট বের করতে হবে। তখন টাইম বের করতে বলবে তখন তোমাকে ডিসপ্লেসমেন্ট বের করতে হবে। তার মানে ডিসপ্লেসমেন্ট বের করতে গেলে আগে বেগ লাগবে, বেগ থেকে ভ্যালু আমাকে হচ্ছে ডিএক্স ডিটি করতে হবে, ঠিক না? তাহলে এখানে আবার ভেরিয়েবল সেপারেশন করো এবং ইন্টিগ্রেশন করে দাও। কেন ইন্টিগ্রেশন করবো? কারণ ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন পরস্পর বিপরীত, কাটাকাটি চলে যাবে, এরকম মনে করো। হ্যাঁ এটা বলা ঠিক না, তারপরে বললাম। এখানে একটা মাইনাস মিউ যেহেতু কনস্ট্যান্ট বের করে দিলাম, এখানে ইন্টিগ্রেশন এক্স এ টু দি পাওয়ার 4x কিউব, এখানে একটা dx। ওকে, এরপর এটাকে ভি ডিভি, এখানে মাইনাস মিউ। এবার ইন্টিগ্রেশন সবাইকে দিয়ে দাও, তাহলে তোমার জন্য সহজ হবে x dx প্লাস এখানে আবার থাকে এ টু দি পাওয়ার 4x কিউব dx। এবার একটা থার্ড ব্র্যাকেট দাও। আচ্ছা আগে এইটু যেহেতু একটু রাইট হ্যান্ড সাইডে একটু বড়, এটা করে ফেলি আগে। এটাকে করলে আসবে এক্স স্কোয়ার বাই 2 প্লাস এখানে এ টু দি পাওয়ার 4 হচ্ছে কনস্ট্যান্ট, বের করে নিয়ে আসলাম ভাইয়া। আর এটাকে এরকম লিখতে পারি আমরা। আচ্ছা এরপর মাইনাস মিউ এক্স স্কোয়ার 2 এ টু দি পাওয়ার 4, আমরা এটাকে লিখতে পারি কি? আমরা জানি এই সূত্রটা, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি? ইন্টিগ্রেশন করতে গেলে এক্স এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1। তাই এটাকে যদি লিখতে চাও এক্স প্লাস 1 এখানে 1, তাহলে এটাকে সুন্দর করে সাজায় লিখলে কি হয়? 2 আসে, তাই না? মাইনাস 2, তাহলে দাও এখানে একটা, এখানে একটা মাইনাস 2 আর এখানে একটা মাইনাস 2। ওকে, এটা একটু মুছে দাও। তাহলে এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে আমি যেটা লিখতে পারি, এই বাম সাইডে একটু কাজ করি, ভি স্কোয়ার বাই 2 থাকছে, এখানে গুণ করলে মিউ এক্স স্কোয়ার 2 থাকছে, এই মিউটা যদি এর সাথেও গুণ করে দেই মাইনাস, এর সাথে গুণ করে দিল। আচ্ছা এবার একটা জিনিস দেখো, সুন্দর করে দেখো, মিউ আচ্ছা এ টু দি পাওয়ার 4, এই মাইনাস 2টা মাইনাস শুধু 2 রাখি, তাহলে এখানে প্লাস আসবে, প্লাস এখানে 2, আর এই এক্স টু দি পাওয়ার মাইনাস 2 একে আমি নিচে নামাই নিয়ে আসলাম, তাহলে এক্স স্কোয়ার থাকে। ওকে, এত সুন্দর করে সাজালাম। এবার তুমি একটা কাজ করো, এরকম করে লিখতে পারো কিনা দেখো তো, ভি স্কোয়ার, তারপর আমি মিউটা কমন নিতে চাই, আর আগে কি করছি? 2 দিয়ে গুণ করছি, প্রত্যেক জায়গায় 2 দিয়ে গুণ করছি, তাহলে এই 2 2 2 2 সব কাটা যাবে, 2 দিয়ে গুণ করে দিচ্ছে। হ্যাঁ, তাহলে থাকবে এখানে মিউ এক্স স্কোয়ার মিউ এ টু দি পাওয়ার 4 এখানে এক্স স্কোয়ার। এবার একটা সি দিয়ে দাও, কেন? ওই যে কনস্ট্যান্ট, সব কনস্ট্যান্ট একত্রে করার পরে একটা কনস্ট্যান্ট দিয়ে দিচ্ছি, সহজ কথা। আচ্ছা এখান থেকে পাই কি? তাহলে ভি স্কোয়ার। আচ্ছা মাইনাস আমি কত কমন নিতে পারি? আচ্ছা মিউ কমন নেই, শুধু মিউ কমন নেই, কারণ মাইনাস কেমন দেখা যায়। আচ্ছা তাহলে এখান থেকে মিউ কমন নাও, কমন নিলে আমার থাকবে কি? এ টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার
প্লাস সি। এইবার দেখো ভাইয়া এখানে এটাকে কত নং দিবা, এটাকে 1 নং দাও। দেখি তো আর কি 1 নং লিখছিলাম কিনা কখনো, না। তাহলে এই 1 নং এ আমি বেগ পেয়ে গেলাম। এখন এখান থেকে আরেকটু কাজ করি। আরেকটু কাজ হচ্ছে, আমার এখানে কিন্তু তোমার সি এর মান নাই জানা, সি এর মান জানা নেই। সি এর মান কি বের করতে হবে ভাইয়া। এটার মধ্যে কে কে আছে, এটার মধ্যে এক্স আছে আর ভি আছে, এগুলা হচ্ছে আমার ভেরিয়েবল। এদের উপর নির্ভর করে আমাকে হচ্ছে সি এর মানটা নির্ভর করতে হবে। আমি একটু আবার চিত্রে যেতে চাই। চিত্র তো আঁকিই নাই, সর্বনাশ। চিত্র আঁকা লাগে নেই, এত পর্যন্ত চিত্র আঁকা লাগেনি, কিন্তু এখন কিন্তু চিত্র আঁকা লাগবে। সর্বনাশ করে ফেলছি। চিত্র আঁকতে হবে, আগে চিত্র আঁকাটা আরো ভালো। যেহেতু কিছু লাগেনি এই কারণে আমার কিন্তু চিত্র আঁকার কথা মনে ছিল না। তাহলে আমি চিত্র আঁকতে চাই। কি কি বলছিল সেটা একটু শোনো। এটা হচ্ছে ভাইয়া তোমার ফিক্সড পয়েন্ট, এটা হচ্ছে তোমার ফিক্সড পয়েন্ট। ও এখানে একটা বিন্দু আছে এ, এখানে সে রেস্টে ছিল, রেস্ট মানে হচ্ছে শূন্যতে ছিল। এখানে তার ইনিশিয়াল পজিশন সময় প্রথমে একদম টাইম ছিল 0। এরপর দেখো ভাইয়া সে সে পার্টিকেলটা এখানে ছিল, কোনো মতে একটা ফোর্স আসছে মতো সে হচ্ছে এদিক চলতে শুরু করছে, কারণ কি সে এই যে 0-র দিকে যাবে। এবার দেখো, এবার তোমার পয়েন্টটা কোথায় যাবে, পার্টিকেলটা কত দূর যাবে সেটা আমি কেমনে বলবো। সেটা এই যে চলতে চলতে এখান থেকে চলতে গিয়ে এভাবে এখানে যাবে, আরো দূরে যাবে, কেন্দ্রকে ছাড়াই যাবে, না কোথায় যাবে সেটা আমি কেমনে বুঝবো, সেটা তো আমি জানি না। এই কারণে এখানে আবার একটা পয়েন্ট পি ধরে নিলাম। এবং এই যে ধরে নিলাম, ধরে নেওয়ার পর আমাকে একটা কথা মাথায় রাখতে হবে। কি কথা সেটা মাথায় রাখতে হবে, সেটা মাথায় রাখতে হবে যে ওই ওপি এটা হচ্ছে তোমার এক্স, এটা একটু মাথায় রাখতে হবে। বলো তো বুঝছো কিনা, না বুঝলে বলো। ওপি সমান এক্স, এই যে ঘটনাগুলো এটা এর আগের বার এদিক চলছিল বিদায় ওপিটা আমি এই বরাবর নিছিলাম। সহজ কথা, হ্যাঁ কত দূর যাবে সেটা হচ্ছে ওপির উপর নির্ভর করবে। এক্স এর মান যদি এখান থেকে আরো বেড়ে যায়, এখানেও আসতে পারে, সমস্যা কি, সেন্টারকেও অতিক্রম করে ফেলতে পারে। এই ক্ষেত্রে আমরা দেখবো কখন অতিক্রম করবে কখন করবে না, সেটা আমরা দেখবো। হ্যাঁ আচ্ছা, তাহলে এই ওপি সমান হচ্ছে এক্স, লিখে রাখো এখানে ওপি সমান এক্স। আর এই ও এ এটা সমান হচ্ছে আসলে দেওয়া আছে এ, অঙ্কের মধ্যে বলা আছে রেস্ট অবস্থা থেকে, এই এটার নাম হচ্ছে এ, অঙ্কের মধ্যে বলা আছে। আচ্ছা কোথায় বলা আছে, এই দেখো এই যে এখানে এই দূরত্ব থেকে। আচ্ছা তাহলে ভাইয়া এবার আমার কার কার উপর নির্ভর করে যেন সি বের করতে হবে। এই যে এখানে ভেরিয়েবল এক্স এবং ভি, এক্স এবং ভি, এক্স এবং ভি। দেখো তো এক্স এবং ভি এর মধ্যে কোথায় কোথায় সম্পর্ক আছে। ভি যখন জিরো তখন এই এক্সটা তখন কোথায় এসে পড়বে, পি পয়েন্টটা আইসা কিন্তু এখানে পড়ে, এখানে চলে আসে, মানে এর উপর চলে আসে, ঠিক কি না। তার মানে এ বিন্দুতে থাকে পার্টিকেলটা। এই যে ভি যখন 0 পার্টিকেলটা তখন এ বিন্দুতে থাকে, আর ও থেকে এ বিন্দু দূরত্ব কত এ, তার মানে এক্স সমান এ। তাহলে এই কথা একটু লিখতে হবে, এটা একটু লিখতে হবে, বুঝতে পেরেছো। ভি যখন 0 তখন এক্স সমান এ, এটা আমরা 1 নং এ বসাবো। বসাইলে কি পাই, পাই হচ্ছে 0 মিউ এ টু দি পাওয়ার 4, আর এক্স সমান কত এ স্কয়ার প্লাস সি। বলো তো বুঝছো কিনা। তো এখান থেকে আমি সি এর মান পেতে চাই, একটু তাকাও। এখানে এ স্কয়ার যদি আমি লসাগু নিতাম তাহলে এখানে থাকতো কি মিউ এ টু দি পাওয়ার 4 মাইনাস এ টু দি পাওয়ার 4 প্লাস সি, এটা ইকুয়ালস টু 0। ঠিক আছে। আচ্ছা এবার একটা কথা শেখো, আমি একটু কোথাও ভুল করেছি, সেটা হচ্ছে এই মিউটা সবার সাথে গুণ ছিল, সবার সাথে, সরি এই যে মিউটা এটা সবার সাথে গুণ ছিল। এটা দেখো এই যে সবার সাথে গুণ, এই যে এখানে দেখছো গুণ, এই যে এখানে গুণ, এখানে তো সবার সাথে গুণ বুঝায়। আচ্ছা তাহলে মিউ এরকম, তাহলে তোমরা দেখতে পাচ্ছ এ টু দি পাওয়ার 4 মাইনাস এ টু দি পাওয়ার 4 এই পার্টটুকু তো 0 হয়ে যায়, তার মানে সি এর মান আসলে 0। বলো তো বুঝছো কিনা। তাহলে সি কস্ট আমি এখান থেকে পাইলাম সি ইকুয়ালস টু 0। আচ্ছা এইটাই আমার 1 নং এ বসাতে হবে। তাহলে 1 নং এ যদি বসাই কি পাই, 1 নং এ যদি 1 নং এ তুমি সি ইকুয়ালস টু 0 বসালে এটা কি পাবা, পাবা হচ্ছে, আমি কিন্তু এইগুলা সংক্ষেপ ভাষা লিখছি, তুমি বাংলায় লিখে নিবে। 1 নং এ সি ইকুয়ালস টু 0 বসালে পাই কি পাই, তখন আমরা পাবো হচ্ছে ভি স্কয়ার মিউ সবার সাথে গুণ ছিল এ টু দি পাওয়ার 4 এখানে এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এবার আমার ভি এর মানটা তাহলে কত হবে, ভি প্লাস মাইনাস কোনটা নেব, মাইনাস নেব, কেন, কারণ এখানে অ্যাট্রাকটিভ ফোর্স। ঠিক আছে, মাইনাস মিউ
এ টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার এরকম। এবার এবার তোমাকে কি করতে হবে ভাইয়া, এবার তোমাকে ডি ভি কে ভাঙাইতে হবে, ভাঙায় লিখতে হবে ডিএক্স ডিটি। কেন? কারণ আমার উদ্দেশ্য হচ্ছে এক্স বের করা, টাইম বের করা। এক্স এর সাথে টাইমের একটা সম্পর্ক আছে, আমরা দেখছি এর আগের অঙ্কটা তোমাকে দেখাইছি। আচ্ছা, এখানে মিউ এ টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে এবার একটা ব্যাপার দেখো, আবার এখানে ভেরিয়েবল সেপারেশন করতে পারি আমরা চাইলেই। তো আমরা ভেরিয়েবল সেপারেশন করতে চাই, কিভাবে করতে চাই এভাবে, দেখো এরকম লেখা যায় কিনা, ডিএক্স এ টু দি পাওয়ার 4 এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে থাকবে একটা মাইনাস মিউ ডিটি। দেখো ঠিক আছে কিনা, তুমি আর গুণন করে দেখবা ঠিক আছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা। ওকে, এই যে ডিটির সাথে এটা গুণ আকারে ছিল, দেখো গুণ আকারেই আছে, ঠিক আছে। আচ্ছা, এরপর একটা কাজ করে দিই, এটা দেখতে কেমন বিদঘুটে লাগতেছে তাই না? আমরা সেই যে কাজটা করতে পারি, এখানে একটু লসাগু নিয়ে ফেলি। লসাগু নিলে থাকবে এক্স স্কোয়ার, আর এখানে থাকবে এ টু দি পাওয়ার 4, এখানে থাকবে এক্স টু দি পাওয়ার 4, আর এখানে থাকবে মাইনাস মিউ এখানে ডিটি। আচ্ছা, এরপর এই যে এক্স স্কোয়ার এই যদি রুট থেকে বের হয়ে যায় তাহলে শুধু থাকে এক্স, এই এক্সটা ভাগাকারে আছে, উপরে গেলে গুণ আকারে হবে এক্স ডিএক্স। এরপরে শুধুমাত্র এখানে থাকবে এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4। আচ্ছা, এবার মাইনাস মিউ ডিটি, এবার ইন্টিগ্রেশন করে দাও। যদি এবার ইন্টিগ্রেশন করি, এক্স ডিএক্স এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস মিউ, যেহেতু কনস্ট্যান্ট এটাকে আগে রাখলাম ডিটি, ঠিক আছে। ওকে, এবার ইন্টিগ্রেশনটা ভাইয়া করাটা একটা যেন ঝামেলা না হয়ে যায় সেদিকে তোমাকে একটু মনে রাখতে হবে। ইন্টিগ্রেশনটা খুব সুন্দর করে করতে হবে। ইন্টিগ্রেশন আমি কিভাবে করতে পারি, তো দেখো এখানে আমি কি করতে পারি, একটা জিনিস করা যেতে পারে, সেটা হচ্ছে এই ব্যাপারটাকে কেমন কেমন লাগছে দেখতে, আমি একটু সুন্দর করে এখানে ধরি, লেট এক্স স্কোয়ার ইকুয়াল টু, যদি আমি জেড ধরি, এগুলা সব ইন্টারমিডিয়েটে আছে, এই যে ইন্টিগ্রেশন গুলো কেন এইভাবে ধরতে হবে। তাহলে এখানে আমি কার সাপেক্ষে এখন করব, ধরছি মতনই কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, বলছে এক্স এর সাপেক্ষে। কেন? কারণ এখানে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে এক্স এর সাপেক্ষে করলে 2x, এটা এক্স এর সাপেক্ষে 2x, আর এটাকে করলে dz dx এক্স এর সাপেক্ষে। তাহলে এখানে দিন শেষে লিখলে 2x dx ইকুয়ালস টু dz, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা কি লিখতে পারি, যে x dx সমান dz বাই 2। এই যে এখানে আমরা বসাবো এগুলা এখন। এবার এই যে এখানে এইটার মধ্যে আমাকে বসাইতে হবে, এটার মধ্যেই তো এগুলো বসাইতে হবে তাই না? আচ্ছা, বসাই দাও। তাহলে আমাকে x dx পাইছে হচ্ছে dz বাই 2, আর এখানে এ টু দি পাওয়ার 4 কে এ টু দি পাওয়ার 4 ই লেখো, আর এখানে x টু দি পাওয়ার 4 কে লেখাতে পারি এরকম, তাই না? ঠিক আছে। আচ্ছা, আরেকটা কাজ করি তাহলে, এইটাকে আমি একটু ভাঙিয়ে লিখতে পারি, এটাকে লিখতে পারি এই স্কোয়ারের স্কোয়ার। আচ্ছা, এখানে লিখতে পারি তাহলে কি, এক্স স্কোয়ারের স্কোয়ার, আর এখানে মাইনাস মিউ এখানে ডি টি। ওকে, ইন্টিগ্রেশন। এবার একটু তাকাও, ডিজেড এই যে এখানে হাফ আছে, হাফটাকে এই যে বাইরে বের করে নিয়ে আসলাম কনস্ট্যান্ট বলে, এখানে এই স্কোয়ারের এই স্কোয়ার, আর এই এক্স স্কোয়ারকে আমি ধরছি জেড স্কোয়ার, জেড শুধু জেড ধরছিলাম, তাহলে এখানে পাবো জেড স্কোয়ার, আর এখানে যা থাকবে মাইনাস মিউ অফ টি লিখতে পারি। ইন্টিগ্রেশন করলে শুধু টি থাকে, আমি করে ফেললাম আমি। আচ্ছা, এবার দেখো এটা কিন্তু আমাদের ছোটকালের মিলে গেছে। এটাকে মনে মনে এ স্কোয়ার কে ধরো, তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকলে কি হতো, তোমাদের সবার মনে আছে নিশ্চয়ই। এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকলে আসতে হচ্ছে, দেখো হাফের জায়গায় হাফ, এটা জানতাম আমরা। দেখো ছোটকালে ডিএক্স এ স্কোয়ার এক্স স্কোয়ার, ইন্টিগ্রেশন থাকলে এটার রেজাল্ট হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ। এর আগেরটা কিন্তু এরকম ছিল, আগের একটা ম্যাথ করছি সেটা ছিল এক্স স্কোয়ার এ স্কোয়ার, এই কারণে কিন্তু সাইন ইনভার্স এক্স লিখতে পারো না। ওকে, এটা একটু আবার মনে রাখো। তাহলে এটা আমরা সেটা লিখতে পারি, তাহলে এটা করে দাও। তাহলে এখানে আসবে কি, এখানে কি আসবে, হাফ সাইন ইনভার্স
এক্স, এক্স মানে কি এখানে জেড, জেড বাই এ মানে এ স্কোয়ার, ঠিক আছে? ওকে, এরপর এখানে মাইনাস মিউ টি, এটা কিন্তু মিউ টি, টি যেটার মতো লাগছে, এটা টি, ওকে টি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? দেখো জেড কিন্তু অঙ্কের মধ্যে ছিল না, এটা আমরা নিয়ে আসছি, এই কারণে এটাকে আবার সরাইতে হবে। সাইন ইনভার্স জেড সমান কি ছিল? জেড সমান কি ছিল ভাইয়া? জেড সমান ছিল হচ্ছে তোমার এক্স স্কোয়ার, তাই এখানে এ স্কোয়ার থাকবে, ঠিক আছে? ওকে, আর এখানে মাইনাস মিউ টি, এবার একটা কনস্ট্যান্ট লাগাই দাও ডি। এই ডি এর মানটা আমাকে বের করতে হবে। ডি এর মানটা কি করতে হবে? ডি এর মানটা বের করতে হবে, কারণ ডি হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট। এই ডি এর মানটা বের করতে পারলেই আমাদের জন্য হয়ে যাবে। ডি এর মানটা কেমনে বের করব? ডি এর মানটা বের করব হচ্ছে ভাইয়া, সবকিছু নির্ভর করবে আমার এই ইকুয়েশনের উপর, কে কে আছে এখানে। এখানে দেখো এক্স আর টি এর উপর নির্ভর করবে। দেখো তো টি কোথায় জিরো ছিল জানো? এই যে টি একদম ইনিশিয়ালি জিরো ছিল, যখন টি ইনিশিয়ালি জিরো তখন এক্স এর মান এ, স্মল এ। তাহলে টি কস টু যখন জিরো তখন এক্স এর মান হচ্ছে এ, এগুলো বসাও, এগুলা এখানে বসাও। তাহলে এখানে হাফ সাইন ইনভার্স এ স্কোয়ার, আর এখানে জিরো, তাহলে ডি। আচ্ছা, এখানে দেখো সাইন ইনভার্স ওয়ান, কার মান যেন ওয়ান, সাইন 90 ডিগ্রি মান ওয়ান, তাহলে এখানে হাফ, এখানে আমরা পাবো পাই বাই 2, ঠিক আছে? এই কস টু ডি। আচ্ছা, ডি এর মান তাহলে এখানে বসাই দাও, ডি এর মান এখানে বসাও, এই ইকুয়েশনে বসাও ডি এর মান। যদি বসাও তাহলে হাফ সাইন ইনভার্স এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস স্কোয়ার রুট মিউ টি প্লাস ডি এর মান হচ্ছে হাফ পাই বাই 2। খেয়াল করতে হবে এবার তোমাকে, আসলে যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে তোমাকে এবার কি চাইছে অঙ্কে চাইছে কি চাইছে দেখো, এই যে কেন্দ্রে পৌঁছাইতে, অর্থাৎ এই পার্টিকেলটা এখান থেকে যাইতে 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 এখানে আসতে কতক্ষণ টাইম লাগবে। তা দেখো এখানে কিন্তু তার ছিল হচ্ছে, মনে করো এটা তার ইনিশিয়াল টাইম ছিল, এটা কিন্তু ইনিশিয়াল টাইম টি ইকুয়ালস টু 0। আমি ধরে নিলাম এখান থেকে পার্টিকেলটা কেন্দ্রে পৌঁছাইতে যে টাইম সেটাকে আমি ক্যাপিটাল টাইম দিলাম, কি বড় হাতের, কোনো সমস্যা নাই। তাই এটা লিখতে হবে যে ধরে নিলাম পার্টিকেলটা রেস্ট অবস্থা থেকে কেন্দ্রে পৌঁছাইতে টাইম হচ্ছে ক্যাপিটাল টি। যখন টাইম ইকুয়ালস টু টি ইকুয়ালস টু হচ্ছে ক্যাপিটাল টি, তখন এক্স ইকুয়ালস টু কত বলতো? এক্স ইকুয়ালস টু কিন্তু 0, কারণ মূল বিন্দু এই যে এখানে এসে পড়ে, নিজে থেকে নিজের দূরত্ব তো 0। এই পার্টিকেলটা এখান থেকে এখানে আসে, তাহলে দূরত্ব আস্তে আস্তে কমতে থাকবে এবং এখানে এসে পড়ছে, সেন্টারে এসে পড়ছে, তখন কি হয়ে যাবে বলতো? তাহলে এখানে এটা একটু লিখতে হবে, যখন টি ইকুয়ালস টু হচ্ছে টি, দেন এক্স ইকুয়ালস টু হচ্ছে 0। এবার এখানে বসাও, বসাইলে এই পার্টটুকু দেখো, এক্স এর মান 0 হলে এই পার্টটুকু শূন্য, ঠিক আছে? এই বুঝতে পেরেছ? আর এখানে তাহলে কি পাই? এখানে কি পাই? এই যে টি ইকুয়ালস টু ক্যাপিটাল টি, তাহলে এখানে পাবো হচ্ছে 0 ইকুয়ালস টু মাইনাস মিউ, আর এখানে একটা ক্যাপিটাল টি প্লাস পাই বাই 4। এবার এইটাকে এই পাশে নিয়ে আসো, এই মাইনাস যুক্তটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে আসবে প্লাস মিউ বাই টি, মানে মিউ বাই টি না, পাই বাই 4। এখান থেকে দেখো টি সমান পাই বাই 4, সুন্দর করে লিখি, জায়গা থাকে না এই কারণে, তোমরা এগুলো খাতায় তুলবা, নিজেরা লেকচার নোট করবা। পাই 4 আর এখানে একটা মিউ আসবে, দেখো এটা কিন্তু মিউ। ওকে, এখন আমরা 4 নাম্বার ম্যাথটা শুরু করব। 4 নাম্বার ম্যাথে কি কি দেওয়া আছে, কি কি গুরুত্বপূর্ণ কথা আছে সেটাকে আমরা একটু আগে নোটিশ করতে চাই। কি বলা আছে দেখো, বলা আছে একটি কণা কেন্দ্রের এ দূরত্ব থেকে স্থির অবস্থায় যাত্রা করে, তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ কথা বলছে। আরেকটা কথা বলছে এর আকর্ষণ আবার কেন্দ্রের দিকে ধাবমান, দ্যাট ইজ যেখানে যে ফোর্সটা পাবো, ফোর্সের ফলে সেই পার্টিকেলটা কেন্দ্রের দিকে যেতে থাকবে। অর্থাৎ আমি তোমাদেরকে এই ব্যাপারটা কিছুক্ষণ আগেও কিন্তু এরকম অঙ্ক আমরা করছি। আমি যদি চিত্র আঁকতে চাই, তুমি যদি ফিল করতে চাও যে ব্যাপারটা আসলে কি বোঝায়, তাহলে ব্যাপারটা এরকম, যেই যে দুইটা তথ্য পাইছি সেই দুইটা তথ্যের আলোকে যদি আমি লিখতে চাই, সেই দুইটা তথ্যের আলোকে যদি আমি লিখতে চাই, এখানে হচ্ছে আমাদের 0, সেটা হচ্ছে আমাদের ফিক্সড পয়েন্ট অথবা সেন্টার বলতে পারো, এটাকে ফিক্সড পয়েন্ট।
অথবা সেন্টার। আর এবার বলছে দেখো একটি কণা কেন্দ্রের এ দূরত্ব থেকে স্থির অবস্থায় যাত্রা করে, অর্থাৎ দ্যাট ইজ মনে করো যে এখান থেকে, সাপোজ এখান থেকে একটু সময় দিতে হবে, এখান থেকে এই যে ডিস্টেন্স, এটার নাম হচ্ছে মনে করো এ, এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে এ, এই ডিস্টেন্সটা হচ্ছে আমার এ। ওকে, তো আমরা একটু এখানে দিয়ে দেই যে এ, এবং এই পয়েন্টটার নাম দেই ক্যাপিটাল এ, তাহলে এখান থেকে বলতে পারি ও থেকে এ ডিস্টেন্স হচ্ছে আমার স্মল এ। এরপরে বলছে এইটা আবার এই আকর্ষণটা এই পার্টিকেল, এখানে কিন্তু আবার আরেকটা কথা বলছে, সেই বেগটা হচ্ছে তোমার জিরো। আচ্ছা, এটা বলছে বেগ জিরো, এবং একটা ফোর্স দেওয়ার ফলে, সাপোজ একটা ফোর্স দিয়েছো, সেই ফোর্সের ফলে, সাপোজ মনে করো একটা ফোর্স আছে, সেই ফোর্সের ফলে আমি যদি অন্য একটা কালি নেই, সেই ফোর্সের ফলে এখানে যে পার্টিকেলটা এই কেন্দ্রের দিকে ধাবমান, এটা বলে দিয়েছে। তার মানে এখানে কিন্তু এক ধরনের অ্যাট্রাকটিভ ফোর্সের মতো কাজ হচ্ছে, ঠিক আছে? এটা গেছে একটা কথা। এরপর বলছে, এরপরে আমরা যাই, এতটুকু হচ্ছে আমাদের কথা বলতে চাইছে, আমরা যে অঙ্কটুকু দাগালাম বা যতটুকু বক্স করলাম এখানে, সেটুকুর ব্যাখ্যা হচ্ছে আমরা ফিগারে নিয়ে আসলাম। এরপর বলছে যদি উহার বেগ সম্পর্কে তথ্য দিতে চাচ্ছে, আমি শিওর। তো আমরা পরের কথাগুলোকে আমরা একটু দেখতে চাই কি বলছে। বলছে উহার বেগ কি বলছে, কেন্দ্র হতে এক্স দূরত্ব থাকাকালে এত হারে পরিবর্তনশীল হয়। তার মানে দেখো আবার বলছে কেন্দ্র হতে এক্স দূরত্ব থাকাকালে, তা আমি মনে করে নেই কেন্দ্র হতে এক্স দূরত্ব হচ্ছে এখানে, কোথায়, এখানে হচ্ছে কেন্দ্র হতে এক্স দূরত্ব। তাহলে এই পয়েন্টের নাম দাও পি। তার মানে বুঝতে পারতেছো এখান থেকে এখানে যে ডিস্টেন্স, সেটা হচ্ছে আমার এক্স। তাহলে এখানে লিখে দেখো ওপি সমান হচ্ছে এক্স। এবার বলছে এই যে এখানে এই পি পয়েন্টে ওই পার্টিকেলের যে বেগ, সেই বেগটা কি হারে পরিবর্তনশীল, এই যে দেওয়া আছে স্কয়ার রুট এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ওভার এক্স স্কয়ার হারে পরিবর্তনশীল। তার মানে আমরা সরাসরি বলতে পারি, কি জানি, একদম সরাসরি লিখবা যে সলিউশন, আমি অঙ্কটা করে ফেলতে চাই। হিয়ার দ্য ভেলোসিটি at distance x is v is proportional to a square minus x square over x square। দেখো বলে দিছে যে যদি উহার বেগ কেন্দ্র হতে x দূরত্ব থাকাকালে এত হারে পরিবর্তনশীল হয়, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, v equals to some constant proportional উঠাই দিচ্ছি a square minus x square by x square, তাই না? আচ্ছা, এরকম কিন্তু আমরা আরো অঙ্ক করেছি যে এরকম থাকলে আমাদের এই যে সমানুপাতিক চিহ্নটা দিতে হবে। দেখো কোথায় করেছে, এই যে এখানে দেখছিলাম, বলছিল এখানে ত্বরণ, এই যে দেখো ত্বরণ জিরো বিন্দু হতে হওয়া দূরত্ব অনুসারে পরিবর্তনশীল। তখন আমরা কি বলছিলাম, এই যে ত্বরণ ইজ প্রপোর্শনাল টু এক্স, এভাবে কাজ করেছিলাম। ঠিক তেমনি এটাও এরকম, ঠিক আছে? তাহলে এখানে নিয়ে আসলাম। এখন আমরা দেখো আমরা ভি পেয়ে গেছি, তাই না? এখন এখানে আমরা, এখন কথা হচ্ছে এখানে আরেকটা লাইন আমরা করতে চাই, কিন্তু কি করব সেটা আমি পরে বলছি, ওকে? আচ্ছা, আগে একটু শোনো। এখন কি বলছে, আমরা কিন্তু সেটুকু আর করিনি, আসলে কিন্তু পুরাটুকু আগে তোমার করা উচিত, তারপরে বলা উচিত যে আসলে কোথায় কি যাবে। এরপরে বলছে দেখো আমাদের যেটা আসল দরকার সেটা হচ্ছে তবে বলের মান নির্ণয় করো। এখন আমাদের বলের মানটা লাগবে, দেখো এখানে বলছে তবে বলের মান নির্ণয় করো, বা বলের সূত্র নির্ণয় করো। তাহলে আমরা বলের সূত্রটা কি সেটা আমরা কিন্তু জানি। তাহলে আমি এখানে একটু লিখতে চাই, we know that the law of force সেটা হচ্ছে F সমান mf। আচ্ছা, এই যে বক্স দেখতে পাচ্ছ, এই বক্সটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এটাই আমাদের বলের ল। তাহলে আমরা মনে মনে এটাকে 1 নং ইকুয়েশন দিয়ে ফেলি, এটা হচ্ছে 1 নং ইকুয়েশন। তো এখানে আমার কিটা দরকার হবে, দেখো এখানে আমার এম সম্পর্কে জানা দরকার এবং এফ সম্পর্কে জানা দরকার। আচ্ছা, এম সম্পর্কে কি তোমার এই ম্যাথের মধ্যে কোনো কিছু বলে দেওয়া আছে? দেখো তো, এই যে এখানে বলে দেওয়া আছে
নাই। তার মানে এখানে ওই যে একটা কণা বলছিল, দেখো তো এই যে একটা কণা, একটি কণা, সেই কণাটার ভরকে তুমি এম ই কনসিডার করে নিবা। তাহলে আমার বুঝতে পেরেছো, এক নঙে এম এবং এফ সম্পর্কে তথ্য দিতে হবে। তাহলে আমি সেই কাজটা করতে চাই। আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এই ব্যাপারটা লিখতে পারি কি, লেট দ্য মাস মানে ভর, মাস মানে ভর, অফ দ্য পার্টিকেল, অফ দ্য পার্টিকেল, ওই পার্টিকেল বা কণার ভর হচ্ছে এম। ওকে, এটা আমরা ধরে নিলাম। এখন আমাদের উদ্দেশ্য কি? আমার এখন হচ্ছে এফ বা ত্বরণ সম্পর্কে বের করা। এখন দেখো তো ত্বরণ কি জানো? ত্বরণ হচ্ছে, বারবার বলছি, বেগকে সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করার ফলে যে ব্যাপারটা পাই সেটা হচ্ছে আমার ত্বরণ। তাহলে এখন আমার বেগ সম্পর্কিত রাশি কি দেওয়া আছে? বলে অবশ্যই দেওয়া আছে। কোথায় দেওয়া আছে? এই যে এখানে। কিন্তু আমরা যেহেতু মনে করো বেগকে সময়ের সাপেক্ষে করতে চাচ্ছি, আবার বলছি বেগকে সময়ের সাপেক্ষে আমরা করতে চাচ্ছি, আপাতত আমাদের দরকার হচ্ছে এইটা, দেখো ডিভি ডিটি দরকার। এইটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে, এটা আমার দরকার। ঠিক আছে? তো এখানে একটা ব্যাপার দেখো, এটাকে আমি আরেকটু কাজ করে রাখতে চাই। এখানে স্কোয়ার করে দিলে আমার জন্য একটু সুবিধা হবে। কি হবে তাহলে? কে স্কোয়ার। আর এখানে থাকবে হচ্ছে এই, সরি, এখানে তাহলে রুট থাকবে না, রুট থাকবে না, এই কারণে তো আমি স্কোয়ার করছি। তাহলে এখানে থাকবে হচ্ছে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার, আর এখানে এক্স স্কোয়ার ভাগ এক্স স্কোয়ার মানে হচ্ছে 1। এই পর্যন্ত রাইখা দিলাম। এইটা মনে করো একটা, সাপোজ একটা স্টার, এটা। ঠিক আছে? অথবা আরেকটা কাজ করি, সেটা আরো ভালো হবে। এটাকে 1 দাও, আর এখানে যেটা সেটাকে 2 দাও, এখানে এটাকে 2 দাও, তাহলেই তো হয়ে যায়। তাহলে সুন্দর হবে। ওকে, এখন একটা কথা শোনো, এখন আমাদের দরকার হচ্ছে ডিভি ডিটি। ঠিক আছে? আচ্ছা, ডিভি ডিটি। এখন দেখো, তুমি বলতে পারো ভাই এই যে ভি এর মধ্যে কোনো ধরনের টি নাই, এরকম বলতে পারো। তার মানে এটা 0 চলে আসবে। কেন? কারণ ডিফারেন্সিয়েশন এই যে আমি যখন করব তখন এখানে তো টি নাই। কিন্তু এখানে দেখো ব্যাপারটা আসলে এরকম না। তুমি কেমনে জানো এখানে টি নাই? কারণ এই যে এক্স মানে হচ্ছে সরণ, এখন একটা টাইমে এক একটা সরণ হচ্ছে, তার মানে সরণটা কিন্তু আবার এই যে এক্সটা কিন্তু টাইমের উপর নির্ভর করে। তার মানে লুকায় লুকায় টাইম আছেই আছে, তুমি এটা জানো না। ঠিক আছে? এটা কিন্তু বলতে হবে, আচ্ছা, মানে জানতে হবে। এখন আমি কি করব দেখো, আমি আমি এখন আমার উদ্দেশ্য হচ্ছে ডিভিডিটি বের করা। আমি এখানে একটু লিখে রাখি এই পাশে তোমাকে দেখানোর জন্য, ডিভিডিটি বের করা, এটা করতে গিয়ে আমি একটা বিশেষ কাজ করব। কি? আমি 1 নংকে ডিফারেন্সিয়েশন করব। দেখো কি করতেছি, ডিফারেন্সিয়েট করতেছি উইথ রেসপেক্ট টু 1 কে, সরি, ডিফারেন্সিয়েশন করব আমরা 1 কে উইথ রেসপেক্ট টু, কার সাপেক্ষে? উইথ রেসপেক্ট টু এক্স, এক্স এর সাপেক্ষে। কেন এক্স এর সাপেক্ষে? আমাদের তো দরকার টাইম, সেটা আমরা পরে বলবো কিভাবে আনা যায়, আরো শর্টকাটে খুব সহজে আনা যাবে, সেটা আমি একটু দেখাচ্ছি। ডিভিডিটি দরকার, কিন্তু আমি এক্স এর সাপেক্ষে কেন করছি এর কারণ বলছি। তাহলে এক্স এর সাপেক্ষে উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করে দাও, ভি স্কয়ার, এখানেও ডি ডিএক্স, এখানে থাকবে তাহলে আচ্ছা কে স্কয়ার, এ স্কয়ার এক্স স্কয়ার মাইনাস 1, এখানে একটা থার্ড ব্র্যাকেট। ওকে, এবার দেখো আমি যেহেতু এক্স এর সাপেক্ষে করছি আর এখানে আছে ভি যুক্ত রাশি, তার মানে তুমি কি বলে দিবা যে ভাই এখানে এক্স এর সাপেক্ষে করতেছেন, এখানে তো আপনার ভি যুক্ত রাশি, এখানে কোনো এক্স নাই, সুতরাং এটা হচ্ছে 0 হবে, কনস্ট্যান্ট না। এই দেখো ভি এর মধ্যে এক্স লুকায় আছে, ভি এর মধ্যে এক্স আছে, এক্স এর মধ্যে টি আছে। সহজ কথা, ভি এর মধ্যে এক্স আছে, এক্স এর মধ্যে টি আছে। এই কারণে আমি ভি কে, দেখো তুমি বলতেই পারতা যে আপনার দরকার হচ্ছে ডিভিডিটি, তা আপনি সরাসরি কেন এটা করলেন না, ডিভিডিটি করলেন না? এর কারণ হচ্ছে তুমি এখানে দেখতে পাচ্ছ না, ভি এর মধ্যে দেখতে পাচ্ছ যদিও এক্স আছে, কিন্তু আবার এক্স এর মধ্যে টি আছে। সুতরাং আমরা আগে প্রথমে এটা চাই, ভি কে এক্স এর সাপেক্ষে, পরবর্তীতে আবার এক্স কে যদি আমি সময় পাই টি এর সাপেক্ষে করে ফেলবো। কথা হচ্ছে এটা, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এটা করো তো, মনে মনে ধরো এটা হচ্ছে এক্স আছে, তাহলে এটা যদি এক্স হয় তাহলে ভি কে আমি কি ধরতেছি, ভি কে ধরতেছি এক্স, তাহলে পাচ্ছি হচ্ছে এক্স স্কয়ার। এক্স স্কয়ার কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে থাকে 2x, কিন্তু আসলে কি ভাইয়া, এই যে এটা এক্স ছিল, ওটা ছিল ভি, এই কারণে এটাকে আবার করতে হবে ডিভি ডিএক্স। বুঝতে পেরেছো?
তাহলে এখানে আসবে আসলে 2v, আমি এখানে এইটা এটা 2v, কারণ ওখানে তো আমি 2v। ওকে, তাহলে এখান থেকে আবার পরবর্তীতে কি পারি, পরবর্তীতে এখান থেকে দেখো আমরা জানি এরকম দেওয়া যায় ddx, আমি একটা গুণ করে ফেলি এখানে, k স্কয়ার a স্কয়ার x স্কয়ার মাইনাস k স্কয়ার ইন্টু 1। আমরা জানি ডিফারেন্সিয়েশন যদি এরকম থাকে ddx fx প্লাস gx, তখন আমরা এরকম ডিফারেন্সিয়েশন উভয়কে দিয়ে দিতে পারি প্লাস বা মাইনাস থাকলে, তাই না? fx প্লাস ddx অফ g অফ x, এরকম উভয়কে দিয়ে দিতে পারি। ঠিক তেমনি এই প্রপার্টিটা যদি এখানে ইউজ করি, d dx k স্কয়ার a স্কয়ার ওভার x স্কয়ার ddx, এখানে থাকে শুধু k স্কয়ার। এখন দেখো এখানে তোমাকে একটা মনে রাখতে হবে k হচ্ছে কিন্তু সাম কনস্ট্যান্ট, কারণ এই যে প্রপোর্শনাল উঠাইছি মতন এখানে লেখো যে হোয়ার k ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এখানে লেখা উচিত। এখন দেখো কোনো কনস্ট্যান্টকে তুমি যদি ডিফারেন্সিয়েশন করে সেটা 0 হয়, তাহলে এটা আসবে 0, এই যে এই পার্টটা 0 আসবে, তাহলে এটা আমাদের আর দরকার নেই, তাহলে এটা আমি মুছে দিতে চাই, এটা আমি মুছে দিতে চাই, এটা দরকার নেই। আচ্ছা, এবার এটাকে দেখো এখানের মধ্যে কনস্ট্যান্টকে কে বের করে নিয়ে আসো, বলে k স্কয়ার a স্কয়ার হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে বাকি থাকে কি ddx 1 ওভার x স্কয়ার, এবং জানি আমরা এটাকে করলে কি আসবে, আমরা একটা সূত্র জানি ddx 1/x মানে হচ্ছে এটাকে করলে 1/x স্কয়ার আসে। তাহলে তোমরাই বলো মনে 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 এরকম কাজ করে ফেলো, কি কাজ, এখানে 1/x স্কয়ার যে আছে এই পুরো ব্যাপারটাকে x হিসাবে কনসিডার করলো, তাহলে আসবে কি মাইনাস 1/x স্কয়ার। আসলে কি এটা x ছিল না x স্কয়ার ছিল, তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, ডিফারেন্সিয়েশন করলে আসবে 2x, দিন শেষে করলে আসবে মাইনাস 2x, এখানে x টু দি পাওয়ার 4, x আর x কিউব x টু দি পাওয়ার 4 এ কাটলে আসবে x কিউব, দিন শেষে তাহলে এটাকে আমি পাচ্ছি মাইনাস 2k স্কয়ার a স্কয়ার বাই x কিউব। বলো তো এতটুকু বোঝা গেছে কিনা? আচ্ছা, তাহলে এটুকু আমি কেটে দিচ্ছি, এখন আবার কেটে দিচ্ছি। আচ্ছা, এরপরে দেখো এবার পাইলাম হচ্ছে আমরা কি পাইলাম 2v dv dx। এখন উভয় পক্ষ থেকে 2 কেটে দাও, উভয় পক্ষ থেকে 2 সরায় নাও, তখন আমরা পাই কি v dv dx ইকুয়ালস টু সাপোজ k স্কয়ার a স্কয়ার কে আমি একটা কনস্ট্যান্ট ধরতে চাই, তাহলে মাইনাস মিউ ধরতে চাই, তুমি যা ইচ্ছা তা ধরো, তাহলে এখানে লিখে রাখো, এটাও লিখে দিবা যে মিউ এটা সমান হচ্ছে k স্কয়ার a স্কয়ার, এটা ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট। ওকে, এখন এখন কি করবা, আমরা জানি আমাদের দরকার কি ভাইয়া, আমাদের দরকার হচ্ছে dv dt, এটা দরকার, কারণ ত্বরণ মানে dv dt। ওকে, তাহলে এখান থেকে আমরা ভাইয়া v কে লিখতে পারি dv, সরি v কে আমরা কি লিখতে পারি, সরি dv না বরং v হচ্ছে বেগ, তার বেগকে লেখা যায় স্মরণের সাপেক্ষে, স্মরণের টাইমের সাপেক্ষে স্মরণের যে একটা ডিফারেন্সিয়েশন সেটা হচ্ছে আমার v। তাহলে এখান থেকে আবার এটা পাই dv dx। এখন দেখো আমরা চেইন রুলে জানি, চেইন রুল থেকে আমরা জানি যে dv dt মানে হচ্ছে আমরা পড়ছিলাম v এর মধ্যে আগে দেখো x আছে, x এর মধ্যে t আছে, এই ব্যাপারটা লেখা যায় v এর মধ্যে v is a function of x, x is a function of t। তো চেইন রুল বলে আগে v কে x এর সাপেক্ষে করব, তারপর x কে t এর সাপেক্ষে করব, তাহলে এই dv dt, তাহলে এই পুরো ব্যাপারটা হচ্ছে একটা চেইন রুল। তাহলে আমরা এখান থেকে দেখো আমি একটু লিখে নেই, এই ব্যাপারটা এই পুরো ব্যাপারটাকে আমরা লিখতে পারি dv dt। কেন, এই যে দেখো এই দুই পাশ সমান, ঠিক আছে, তাহলে লিখে ফেলো। ওকে, তাহলে এখানে যথারীতি মিউ, এখানে x কিউব, তাহলে এখানে থাকবে হচ্ছে আমাদের dv dt, এটা সমান কত মাইনাস মিউ x কিউব। তাহলে এটাই তো আমার f, এইটাই তুমি হচ্ছে 1 নং এ বসিয়ে দিবা, তাহলে তোমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে 1 নং এ বসিয়ে পাই, এই 1 নং এ বসাও, 1 নং এ বসাইলে f সমান m, একটা মিউ আছে মিউ বাই x কিউব, দেখো তো বুঝছো কিনা।